আমাদের দেশ নাকি মৌলবাদী একটা রাষ্ট্র হয়ে গেছে, সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। পাকিস্তান ভারতের দুইটাই পারমাণবিক শক্তি। এটা তো বলিউড সিনেমার ইতিহাস, বইয়ের ইতিহাস তো ওইটার। বাসার একটা সিম্পল কেয়ারটেকারের জন্য আপনি এতগুলো প্যারামিটার সেট করছেন, আর আপনার এলাকার মন্ত্রী তাকে আপনি কয়টা জায়গায় চেক করেন? ওই বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে এরকম একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে যে আপনি উপযুক্ত লোক নাই। করাপশনটা বন্ধ করা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। ডেলেজ খান একজন অবসরপ্রাপ্ত মেজর, লেখক ও রাজনীতিবিদ। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশ নিয়েছেন। ইতিহাস, রাজনীতি ও সামরিক অভিজ্ঞতা ছাড়াও মেজর সাহেবের অষ্টব্যঞ্জন সহ বহু জনপ্রিয় বইয়ের লেখক তিনি জনতার দল এর মুখপাত্র। তরুণদের মধ্যে নেতৃত্বের বার্তা পৌঁছে দেওয়া যার লক্ষ্য। ঢাকা পডকাস্টের 41তম এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ডেল এইচ খানকে। ডেলেজ খান ভাই, আপনাকে ঢাকা পডকাস্টে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। ইউ আর ওয়েলকাম। আপনাকে দেখে ভালো লাগছে ঢাকা পডকাস্টে। আমরা জানতে চাই যে আপনার ছেলেবেলা থেকে যে কিভাবে শুরু হলো, মানে আপনার ড্রিম কি ছিল, এবং আজকে আপনি যেখানে আছেন সেটা আপনার ড্রিমের মধ্যে ছিল কি না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ফাদার সরকারি চাকরিজীবী ছিলেন এবং ছোটোবেলা থেকেই আমরা সরকারি চাকরির সুবাদে বাংলাদেশের বেশ কয়েকটা জেলায় থাকার সুযোগ হয়েছে। তো সমস্যা একটা ছিল, সেটা হচ্ছে যে কয়দিন পর পর স্কুল চেঞ্জ হইতো, তা আমাদের ফ্রেন্ডশিপ খুব বেশি দিন লম্বা হইতো না। সো ছোটো ছোটো ফ্রেন্ডশিপ থাকতো আমাদের। বাট ওভার দ্য পিরিয়ড অফ টাইম যেটা দেখা গেছে যে এই কারণে অনেক ফ্রেন্ডস হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে, এবং বড় হওয়ার পরে দেখা গেল যে বিভিন্ন জায়গায় আমরা এটা পেয়েছি। আর ছোটোবেলা থেকে আমরা মানে মডারেট মুসলিম ফ্যামিলিতে যেরকম ছেলেবেলা কাটে, আমরা 4 ভাই বোন। সো আমাদের হয়তো মানে অত প্রাচুর্য ছিল না, টানাটানি সংসারে যেটা থাকে, যেমন বাবা ইনকাম করছে, মা ওই ইনকামের ভিতরে ম্যানেজ করার চেষ্টা করছে, এর ভিতরে একটা বড় অংশ পড়াশোনায় চলে যাচ্ছে খরচ, বাকি অংশ দিয়ে আমরা ছোটো ছোটো শখ আহ্লাদ পূরণ হচ্ছে। ঈদে তারপর বিভিন্ন সময়ে ছোটো ছোটো যে গিফটগুলো পাচ্ছি এবং ছোটো ছোটো সার্কেলে আমরা আনন্দ করছি। সো খুব স্মৃতিময় একটা ছেলেবেলা। আর প্রতি বছর আমরা স্কুল ছুটি যখন হতো আমাদের সময়ে, তখন ডিসেম্বর মাসের দিকে একটা ছোট্ট গ্যাপ পাওয়া যেত, ওই গ্যাপে আমরা গ্রামের বাড়ি চলে যেতাম। প্রায় 1-1.5 মাসের। রাইট, 1-1.5 মাসের ছুটি। তো আমাদের গ্রামের বাড়ি ছিল কিশোরগঞ্জের কটিয়াদিতে, এবং আমাদের গ্রামের নাম ছিল নাগের গ্রাম। তো আমরা ওই গ্রামে যেতাম, নানা বাড়ি, দাদা বাড়ি, মামা বাড়ি যে আছে ওই জায়গায়, এবং মামাতো ভাই যারা আছে তাদের সাথে অনেক ধরনের দুষ্টামি করার সুযোগ পেয়েছি। সো খুব চমৎকার একটা স্মৃতিময় ছেলেবেলা আমার ছিল। তারপর ইন্টারমিডিয়েট পাশ করলাম। ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার ব্যক্তিগত জীবনে কেন জানি আমি জানতাম যে আলটিমেটলি আমি হয়তো আর্মিতেই যাব। আচ্ছা, মেবি এটা হাইটের জন্য, ফিজিকের কারণে, অথবা অনেকে বলতো যে তুমি লম্বা, ও তো আর্মিতেই যাবে। আলটিমেটলি ঘটনা তাই হয়েছে। যেমন এসএসসিতে আমি যে স্কুলে পড়তাম, ওই স্কুলের মানে রেজাল্ট রেটিংয়ের বেসিসে কে সায়েন্স পাবে, কে আর্টস পাবে, কে কমার্স পাবে, এটা সেট হইত। তো আমার ক্যাটাগরি পড়লো হচ্ছে কমার্স ফ্যাকাল্টিতে। সো আমি এইচএসসিতে এসে সাডেনলি আমার মনে হলো যে না, আমি একটু হায়ার ম্যাথ যেটা আছে ওইটা একটু ট্রাই করতে চাই। এখনকার দিনে অনেকেই এটা পারে না, এটা বোধহয় সিস্টেমে নাই, বাট আমাদের সময় এই সুযোগটা ছিল। সো এইচএসসিতে আমি আবার 4th সাবজেক্ট নিলাম হায়ার ম্যাথ, এবং বাকি হচ্ছে সায়েন্স। সো আলটিমেটলি আমার সায়েন্স ফ্যাকাল্টিটা দেখা হয়ে গেল। কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে চলে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, যথারীতি আমি আর্মিতে জয়েন করলাম। তখন আমাদের তো একাডেমিতে যখন আমরা থাকি, মিলিটারি একাডেমিতে, ওখানে আমাদের গ্র্যাজুয়েশনটা কম্পালসারি শেষ করতে হয়। এটা তো আমাদের সময় চিটং ইউনিভার্সিটির আন্ডারে এই গ্র্যাজুয়েশনটা হতো, আর এখন হয় হচ্ছে বিউপির আন্ডারে। তো অনেকেই দেখবেন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে যে মিলিটারি পড়াশোনার যে ধাঁচটা, তাতে বোধহয় ইন্টারমিডিয়েট পাস করার পরে আর্মিতে জয়েন করার পরে আর বোধহয় পড়া হয় না। তারা হয়তো বাকি সব পড়াশোনা ওই মিলিটারি লেভেলের পড়াশোনায় করে। তা না, আসলে আপনি কমিশন পাওয়ার আগেই আপনার ব্যাচেলারটা হয়ে যায়। সো যেমন আমার তখন যখন আমি একাডেমিতে গেলাম, তখন আমাকে জানতে চাইলো যে আমি কি পড়তে চাই, মানে মেজরটা কি থাকবে। হ্যাঁ,
তো তখন আমি বললাম যে আমি যেহেতু এসএসসিতে মানে কমার্স কভার করছি, এইচএসসিতে যেহেতু সায়েন্স কভার করছি, তাহলে রইল বাকি আর্টস। তো আমি বললাম যে আর্টস পড়ব, মানবিক। তো আমার যারা মানে ইনস্ট্রাক্টররা ছিলেন, যারা অভিভাবকরা ছিলেন, তারা খুব অবাক যে মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে আবার আর্টসে কেন যাচ্ছে। বাট দেন আমার কাছে মনে হয়েছে যে না, আই মাস্ট ট্রাই দিস, লাইফের এই জিনিসটা একটু দেখে যাই, কারণ কি যায় আসে, এটা বাকি ছিল। হ্যাঁ, সো করে ফেললাম আমি ওইটা। সো আমার অ্যাকচুয়ালি এডুকেশনালি আমি সায়েন্স, আর্টস, কমার্স তিনটাই করলাম। আর পরে মেজর হওয়ার পরে আমরা যখন স্টাফ কলেজ করি, তখন তো আমাদের মাস্টার্সটা করতে হয়। সো আমার মাস্টার্স আবার হয়েছে হচ্ছে মাস্টার্স অফ মিলিটারি সায়েন্স, যেটা মাস্টার্সে কি ভাই মেজর হওয়ার জন্য করতে হয় না মেজর হওয়ার পর করতে হয়? মেজর হওয়ার পরে। আচ্ছা, মেজর হওয়ার পরে আপনি স্টাফ কলেজ যখন করবেন, তখন ম্যান্ডেটরি আপনাকে এই বিইউপির আন্ডারে এই মাস্টার্সটা হয়ে যায়, করতে হয় আমাকে। আর এছাড়াও আমাদের অফিসাররা, ম্যাক্সিমাম অফিসারদেরই ডাবল এমএ করা, ডাবল মাস্টার্স থাকে। হ্যাঁ, হয়তো একটা তো অটোমেটিক ওটার সাথে পাচ্ছে, আর আরেকটা সে হয়তো শখ করে পিস অ্যান্ড কনফ্লিক্টে করলো, অথবা অন্য প্রেফার্ড যে সাবজেক্ট আছে, এমবিএ প্রচুর করে। তারপর অনেকে আছে এখন জার্নালিজমের মতো সাবজেক্টও করছে। যখন আমরা জানলাম যে প্রথম মানে মিলিটারি যে পরীক্ষার ধরন আছে, যেহেতু তুমি আইসিএসবি দিছো, ইউ নো অলরেডি, ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে যে একটা ভাইভা এবং একটা মেডিকেল হয়। ওইটা তো হয় হচ্ছে স্থানীয়ভাবে হয়, শুধুমাত্র বেসিক অ্যাপটিটিউডটা দেখে। রিটেনের আগেই ভাই এটা ফার্স্ট রাউন্ড, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। ফিজিক্যাল ফার্স্ট রাউন্ডে মানে প্রত্যেকে আমরা আমাদের নিয়ারেস্ট ক্যান্টনমেন্টে যাই। ওই নিয়ারেস্ট ক্যান্টনমেন্টে গেলে ওখানে একটা ছোট্ট ভাইবা হয়, এবং ওখানে বেসিক ফিজিক্যাল ফিচারগুলো দেখে, মানে এটাকে আমরা বলি প্রাইমারি মেডিকেল এই টাইপের। তো ওইখানে যদি মানে যারা টিকে যায় তাদেরকে রিটেনে যেতে হয়। সো ওয়ান্স রিটেনে গেলাম, রিটেনে আবার 4টা সাবজেক্টের উপর পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান। তো খুবই সোজা, মানে এরকম। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার আধা ঘন্টা আগে পরীক্ষা শেষ, তো ওরা বলতেছে যে, আমি বললাম যে এখন বাইরে যাই, তো বললো না বাইরে যাওয়া যাবে না, বসে থাকবে, শেষ হওয়ার পরে থাকতে হবে, সবার শেষে খাতা জমা দিয়ে একবার আসতে হবে। তারপর রিটার্ন হয়ে গেল, রিটার্নের পরে চলে গেলাম আইসিএসবির নাম আসলো, আইসিএসবিতে চলে গেলাম 4 দিনের জন্য। ভাইয়ের আইসিএসবি কোথায় হলো? ঢাকায় না চিটাগাংয়ে? ঢাকাতে 4 দিনের জন্য ঢুকে গেলাম। আইসিএসবিতে আবার 2টা পার্ট। একটা পার্ট হচ্ছে যে স্ক্রিন টেস্ট বলে একটা, প্রথম দিন কিছু টেস্ট হয়, অ্যাপটিটিউড টেস্ট এন্ড অল থিং। ওইটাতে যারা টিকে যায় তারা বাকি 3 দিন থাকতে পারে। পরীক্ষা দিয়ে ফেললাম ওই জায়গায়, ওইটাও হয়ে গেল, পরে বাকি 3 দিন থাকলাম। তো আইসিএসবির 4 দিন ইজ ভেরি ভেরি, আমি বলবো যে লাইফ চেঞ্জিং অ্যান্ড রিওয়ার্ডিং। এই কারণে বলবো যে 4 দিন আইসিএসবি করে আসা কাউকে আমি খুব বেশি খারাপ অবস্থায় কখনো দেখিনি। মানে যারা 4 দিন টিকে আসছে, এটা মাইন্ড চেঞ্জিং এর বিষয় ভাই না, এটা কারণ হতে পারে যে অলরেডি যারা অ্যাপ্লাই করেছে তারা মানে প্রথমে একটা ফার্স্ট লেয়ার অফ ইন্টারভিউ দিয়ে আসলো, তারপর আবার রিটেন কোয়ালিফাই করলো। সো আইসিএসবিতে যারা যাচ্ছে তারা কিন্তু ওই এইজ গ্রুপের মোটামুটি বাংলাদেশে সিলেক্টেড একটা লট, যারা অ্যাটলিস্ট 2টা টিয়ারে টেস্টেড হয়ে গেছে। সো আইসিএসবি পর্যন্ত যারা পৌঁছাচ্ছে অলরেডি দেয়ার মানে এইচএসসি পাস, যে এইজ ব্যান্ডটা আছে ওই এইজ ব্যান্ডের ওই ছেলেপেলেগুলা যারা শারীরিকভাবে আর্মিতে যোগদান করার জন্য সক্ষম, সাইকোলজিক্যালি তারা, ইন্টেলেকচুয়ালি এবং সাইকোলজিক্যালি তারা অলরেডি একটা মানে স্ট্যান্ডার্ডে আছে, যেটার জন্য তারা 2টা লেয়ার ইন্টারভিউ ক্রস করে আসতে পারছে। নাও আইসিএসবিতে যাওয়ার পরে যেটা হয় যে সবার হয় না ওই জায়গায়। সো সবার না হওয়ার পেছনে অনেক ধরনের মিথ আছে, বাট আইসিএসবি বেসিক্যালি 3টা অ্যাঙ্গেলে একটা অফিসার খোঁজে। একটা অ্যাঙ্গেল হচ্ছে ফিজিক্যাল অ্যাবিলিটি, মানে শারীরিকভাবে তো তাকে সক্ষম হতেই হবে, কারণ সোলজারিং ইজ এ ভেরি ডিমান্ডিং জব। সো ওইটার জন্য লাগবে, এবং প্রত্যেক অফিসারই প্রথমে একজন সোলজার, একটা সোলজার হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া লাগে এটা 100% ফিল আপ করার পর হচ্ছে গিয়ে অফিসার্স লিডারশিপ ট্রেনিংয়ের পার্টটা আসে। সো ফিজিক্যাল ডাইমেনশন ইজ ওয়ান। অ্যানাদার ডাইমেনশন যেটা, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ক্ল্যারিটি অ্যান্ড আপটেক। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স টেস্ট থাকে, সাইকোমেট্রিক টেস্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের টেস্ট থাকে। এই টেস্টের মেইন উদ্দেশ্য হচ্ছে সাইকোলজিক্যালি হি ইজ স্টেবল, এবং মানে খুব সহজ জিনিস যে এটার পরে এইটা, এটার পরে এইটা, তাহলে এটার পরে এইটা কি হবে, এইটুক লজিক তার আছে কিনা, লজিক্যাল সেন্সগুলো কাজ করে কিনা। সো এটা গেল একটা ডাইমেনশন। আর আরেকটা ডাইমেনশন থাকে হচ্ছে এটা ইকিউ, এসকিউ,
এবং আইকিউ, এই তিনটার সম্মিলিত একটা ব্যাপার, যে তার বেসিক লিডারশিপ আন্ডারস্ট্যান্ডিংটা কেমন। এই জন্য এই যে পিজিটি, এইচজিটি এই টাইপের কথাবার্তা বলে, মানে হাব গ্রুপ টাস্ক, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল টাস্ক, এইসব টাস্কগুলোর মাধ্যমে তার ওই ক্যাপাবিলিটিটা চেক করা হয়। এখন দেখা গেল যে দেয়ার আর ক্যান্ডিডেটস যাদের হয়তো 3টে ডাইমেনশনের ভিতরে একটা ডাইমেনশন খুবই ভালো, আউটস্ট্যান্ডিং, সুপারম্যান পর্যায়ে, বাট বাকি 2টো ডাইমেনশন লো, ওদের মানে হয় না ন্যাচারালি। আবার কিছু আছে, এটা আমি মানে বলবো যে অনেক সময় এটা হয় বলে শুনেছি, আমি নিশ্চিত না। সেটা হচ্ছে যে যেহেতু আইসিএসবিতে যারা অ্যাসেস করে তারা তো মানে বাংলাদেশের টপ নচ অ্যাসেসার্স। মানে আমাদের দেশে আইসিএসবি যে সিস্টেমে হয়, ব্রিটিশ আর্মিতে, ইউএস আর্মিতে একই সিস্টেমে হয়। সো এটাতে নাই। এবং বাংলাদেশের বোধহয় এই একটা মাত্র রিক্রুটিং সিস্টেম যেটা এখন পর্যন্ত টপ নচ এবং করাপ্টেড হয় নাই, কম্প্রোমাইজ হয় নাই। আমার নিজের ভাই অথবা আমার সন্তানও যদি আইসিএসবির ক্রাইটেরিয়া ফুলফিল না করে, আমি বলবো যে নেওয়ার দরকার নেই, বিকজ দ্যাট ইজ দ্য প্যাশন উই হ্যাভ ইন দ্যাট এরিয়া। এখন এই যে টপ নচ অ্যাসেসররা আছে, তারা কিন্তু শুধুমাত্র আর্মির যে রিকোয়ারমেন্ট আছে সেইটা অ্যাসেসমেন্টের পাশাপাশি তারা এটাও জানে যে এই ছেলেটার আসলে ফিউচার মানে গ্রোথ কোন দিকে যাবে। সো ইফ আই গিভ ইউ এ সিনারিও যে ইউ আর এন অ্যাসেসর, একটা ছেলে মানে পাচ্ছ, যে ছেলেটা মিলিটারির জন্য যে বেসিক 3টা ডাইমেনশন দরকার, এই 3টা ডাইমেনশন তার আছে, কিন্তু একই সঙ্গে তার ব্যাকগ্রাউন্ড এবং পড়াশোনা এবং তার যে নেক আছে, এই জিনিসগুলো দেখার পরে তুমি খুব ক্লিয়ারলি বুঝলা যে ও খুব দ্রুত যে কোনো আইটি সেক্টরে হি ইজ গোয়িং টু বি এ আউটস্ট্যান্ডিং প্রফেশনাল। তার এন্টারপ্রেনারশিপ আইডিয়াস আর আউটস্ট্যান্ডিং। নাও অ্যাজ অ্যান এসএসআর একটা কিন্তু ডিলেমা কাজ করে যে এই ছেলেটাকে আর্মিতে আনবো নাকি আমি তাকে ছেড়ে দিব, কারণ আর্মির কিন্তু এই ক্যাপাসিটি নাই ওকে এন্টারপ্রেনারশিপ স্পেশালিস্ট, ওই যে স্টার্টআপ বাবলের ভিতরে তার তো ঢুকতে দেওয়ার সুযোগ নাই। এবং আর্মি নিজস্ব স্টাডিও কন্টিনিউয়াস থাকে এই জায়গায়। যেমন এরকম অনেক কেস আমাদের সময় আমরা পাইছি, 1-2টা কেস, যে ক্যাট কলেজ থেকে পাশ করছে, ওই বয়সে সে ছোট ছোট জাভা দিয়ে অ্যাপ বানানো শিখে ফেলছে, তো তাকে আর্মিতে নেওয়া হয়েছে, কিন্তু সে আসলে 3-4 বছর পরে আর আর্মিতে থাকে নাই, নেক অন্যদিকে। সে তখন চাকরি ছেড়ে দিয়ে বাইরে আসছে, এবং বাইরে এখন একটা চমৎকার, ইফ আই এম নট রং, একটা ব্যাংকের পুরা এই আইটি ডিভিশনের হেড সে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ব্যাংকের। তো সেই ধারণা থেকে অনেক সময় কিন্তু ছেড়ে দেওয়া হয়। যেমন আমি আমার ক্যারিয়ারের একটা পর্যায়ে আর্মি রিক্রুটার ছিলাম। আর্মি রিক্রুটারদের মানে অ্যাট এ টাইম বাংলাদেশে 7 জন আর্মি রিক্রুটার থাকে। এটা আইসিএসবি না, এরা সোলজার রিক্রুটিংটা করে। সো সোলজার রিক্রুটিংয়ের ওই জায়গায় আমি আর্মি রিক্রুটার হিসেবে থাকার সময় আমার মেইন দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে যে সোলজারদের যে রিক্রুটিং পলিসি আছে এটা আপগ্রেডেশন করা, ওই দায়িত্বটা নিয়ে আমি গিয়েছিলাম। পাশাপাশি আমি সোলজার রিক্রুটিংটাও করতাম, কারণ একই সাথে আমাকে পুরো প্রসেসটা ঠিক করতে হয়েছে। সো আলহামদুলিল্লাহ এখন আর্মিতে যেই প্রসেসে সোলজার রিক্রুটিং হয়, এই প্রসেসটা অ্যাকচুয়ালি আমার লেখা পুরোটা, এবং এটার একটা বাই প্রোডাক্ট হিসেবে বাজারে একটা বই পাওয়া যায়, বইটার নাম হচ্ছে তোমাকেই খুঁজছে সেনাবাহিনী। এটা হচ্ছে কেউ যদি আর্মিতে সোলজার হিসেবে জয়েন করতে চায় তাহলে ওই বইটা পড়লেই সে বুঝবে যে তার কি কি করণীয়। ওইখানকার একটা ঘটনা বলি। আমি একবার একটা ছেলেকে রিজেক্ট করলাম, মানে তাকে আমি সোলজার হিসেবে নিলাম না, এবং হি ওয়াজ হার্ট, মানে কষ্ট পেয়েছে, হ্যাঁ, হি ওয়াজ টেরিবলি হার্ট। এবং সে তখন আমি আবার যাদের হতো না তাদের সাথে আবার কথা বলে একবারে শেষ করতাম। তো ওই ছেলেটা তার যখন টার্ন আসলো তখন আমাকে বললো যে স্যার আমি তো সব কিছুই ভালো করছি। হি ডিড রিয়েলি গুড, কারণ এই সিস্টেমটা আমারই বানানো, এবং এই সিস্টেমটা এরকম যে পুরো স্কোর সিস্টেম। এটা যে কটা পুশ আপ দিচ্ছে, যে মানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞানের পরীক্ষা মার্কিং, তারপরে তার ফিজিক্যাল মার্কিং, তার ভাইভা মার্কিং, সব যোগ হওয়ার পরে দিন শেষে এই 50 জন করে আসে, তো 50 জনের মেধা তালিকা তৈরি হয়ে যায়, এবং এই মেধা তালিকা থেকে টপ 3 অথবা 4 দিনের কোটা অনুযায়ী আমরা নিয়ে নিই। তো দিস ইজ এ ভেরি সায়েন্টিফিক সিস্টেম, এবং এই সিস্টেমে সে টপে আছে, কিন্তু আমি ওকে নিচ্ছি না। তো দ্যাটস ওয়াই হি ইজ আস্কিং যে ওয়াই ইউ আর নট টেকিং। তো তখন আমি তাকে যেটা বললাম যে ইউ হ্যাভ all the qualification to become an officer in the army,
তোমাকে যদি আমি সোলজার হিসেবে নিয়ে নেই তাহলে তোমার এই চান্সটা নষ্ট হবে। তোমার কি আইডিয়া আছে কিভাবে অফিসার র্যাঙ্কে পরীক্ষা দেওয়া লাগে? তো ও এটা জানে না। সো আই মানে গেভ হিম দ্য রিকোয়ার্ড আইডিয়া। এবং একই সাথে যেহেতু মেধা তালিকাটা আবার আর্মি হেডকোয়ার্টারে যায়, আমার নেক্সট বস যে আছে তাকে আবার আমি একটা এক্সপ্লেন করলাম যে হ্যাভিং ফুল কোয়ালিফিকেশান কেন আমি ওকে নিচ্ছি না। অ্যান্ড মাই বস আন্ডারস্টুড দ্যাট। উনি বললেন ইটস অ্যাবসলিউটলি অল রাইট, লেট হিম ট্রাই। আদারওয়াইজ মানে ও যদি এবার না হয় মিলিটারি অফিসার হিসেবে যদি কানেক্ট করতে না পারে কোনো কারণে, দেন স্টিল ওর রেজাল্ট আমার কাছে রয়ে গেছে, আই ক্যান কল হিম এনি টাইম। সো আলহামদুলিল্লাহ লেটার অন হি মেড ইট ইন দ্য আর্মি। ঠিক আছে। সো এভরি টাইম মানে আমরা একটা মানে ইয়েতে থাকি, ডিলেমায় থাকি যে রিজেক্ট হয়েছে মানে হচ্ছে যে আমি খারাপ, মে নট বি অলওয়েজ। আরেকটা জিনিস হচ্ছে যে আমার লাইফে আমি যত জায়গায় রিজেকশন অথবা দরজা বন্ধ হইতে দেখছি, প্রতিবারই আমি দেখছি যে না, দেয়ার ওয়াজ সাম বেটার ডোর ওয়াজ অ্যাকচুয়ালি ওয়েটিং ফর মি। সুতরাং হতাশার কিছু নাই। হ্যাঁ, কারণ এই ডোরটা বন্ধ হওয়ার সময় আমার কাছে মনে হয়েছে যে ইভেন এটা আর্মি থেকে যখন বেরোয় আসছি তখনও হয়েছে যে আমি দেখতেছি যে না, এই আমার যে কোয়ালিফিকেশন আছে, মানে আমার তো এই সিনিয়র ম্যানেজারের এই পোস্টটাতে কেন হবে না। দ্যাট ওয়াজ মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আই ওয়াজ নট টেকেন। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড যে এটা কেন নিচ্ছে না। বাট দেন আই ফাউন্ড দ্যাট অ্যানাদার কোম্পানি টুক মি এজ এ ডাইরেক্টর, বিকজ ওই কোম্পানি যেটা ভাবছে যে না, এই লোকরে সিনিয়র ম্যানেজার হিসেবে নিলে পরে উনি এখন হয়তো বুঝতেছেন না যে মানে বাইরের যে কর্পোরেট কালচারটা আছে, দেন দেয়ার উইল বি ক্ল্যাশ এবং উনি বেশি দিন থাকবে না। অ্যাবসলিউটলি, কারণ উনি ডিরেক্টর হওয়ার যোগ্যতা আছে। এক্স্যাক্টলি। সো এই জন্য মানে অনেক সময় আমরা অনেককেই আমি দেখেছি হতাশ হয়ে যায় যে না, আমার কেন এটা হইলো না, এটার জন্য সে ইয়ে করে ফেললো। অনেকে দেখা গেলো যে কোনো একজন গার্লফ্রেন্ডের পায় না, এই জন্য সে জীবন দিয়ে দিবে। আরে ভাই, আল্লাহ হয়তো আরো ভালো কোনো গার্লফ্রেন্ড রাখছে, হু ক্যান সে, ওয়েট এন্ড সি। ভাইয়া, ওই আইএসএসবি নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমাদের সময়, যেমন আমি কিংবা আপনার, আমাদের এই যে সময় আইএসএসবি পরীক্ষা দিত কিংবা যারা রিক্রুট হতো, আমরা দেখতাম যে কান্ট্রির বেস্ট ছেলেগুলো মানে আর্মিতে যাচ্ছে, এবং তখন হয়তো ওই স্কোরিংও অনেক হাই থাকতো। মানে যারা হচ্ছে ওই সময় যারা হচ্ছে বোর্ডে স্ট্যান্ড করতো, কান্ট্রিতে স্ট্যান্ড করতো, তারা অনেকে আইএসএসবি করে আর্মিতে আসতো। কিন্তু এখন কি সেরকম হচ্ছে? মানে বেস্ট মানে পিপলগুলো, বেস্ট স্টুডেন্টগুলো কি আসছে না এখন একটু কমে গেছে? এইটা না, এটার ডিপেন্ড করে হচ্ছে যে আপনি মানে আপনার একটা মেশিন আছে, ওই মেশিন মনে করেন যে পৃথিবীর বেস্ট সাবান তৈরি করতে পারে সাপোজ, মানে মেশিনের ওই ক্যাপাসিটি আছে। কিন্তু আপনি র ম্যাটেরিয়াল যখন খুব বাজে দিবেন, তখন তো আসলে ইট ইজ হ্যাভিং অল দ্য ক্যাপাসিটি টু প্রিপেয়ার দ্য বেস্ট পসিবল সোপ ইন দ্য ওয়ার্ল্ড। আপনার র ম্যাটেরিয়ালটা খারাপ থাকলে তো তখন আপনি আর ওটা পারবেন না, বেস্ট সোপ হবে না। একই রকমভাবে বাংলাদেশ মিলিটারি একাডেমি বলি, আমাদের স্টাফ কলেজ বলি, ন্যাশনাল ডিফেন্স কলেজ বলি, দে আর ইন্টারন্যাশনালি কেপেবল টু ক্রিয়েট বেস্ট পসিবল অফিসার্স ফ্রম দেয়ার একাডেমিস। ওই ক্যাপাসিটি তাদের আছে, ওভার দ্য পিরিয়ড অফ টাইমটা গড়ে উঠছে। এখন কোশ্চেন হচ্ছে যে কারা আর্মিতে পরীক্ষা দিচ্ছে। আমাদের সময় যেটা আপনি বলতেছেন, তখন মিলিটারি অফিসার্সদের যে স্কোপটা ছিল এবং তাদের সামাজিক যে গ্রহণযোগ্যতাটা ছিল, স্ট্যাটাস যেটা ছিল, ইট ওয়াজ টপ নচ। রাইট। তখন ভালো ছেলেপেলে যারা ছিল তারা ন্যাচারালি এখানে ট্রাই করতো। বাট এখনকার রিয়েলিটি কি? এখনকার রিয়েলিটি হচ্ছে সবচেয়ে ভালো লটটা দেশের বাইরে ফার্স্টে চলে যায়, আইএলটিএস দিল, দিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। সো ইউ লুজ ওয়ান পার্ট। নেক্সট পার্টে মানে যারা আছে তাদের জন্য অন্যান্য জব লুক্রেটিভ হয়ে উঠলো। যে মাল্টিন্যাশনাল যে জবগুলো আছে এগুলো লুক্রেটিভ স্যালারি, লুক্রেটিভ লাইফস্টাইল, এটা তখন ছিল না। সো নেক্সট লটটা ওখানে চলে যাচ্ছে। তারপরে যে লটটা আছে, এই লটটার ভিতরে একটা অংশ আর্মিতে অ্যাপ্লাই করতেছে, আর আরেকটা অংশ হয়তো বিসিএস দিয়ে তারপর ইয়েতে আসতেছে। আবার ভালো লটের ভিতরে আরেকটা অংশ এন্টারপ্রেনারশিপ অথবা স্টার্ট আপ জার্নিতে চলে যাচ্ছে। সো এখন তো ইটস এ ওপেন ওয়ার্ল্ড। সো ওই জায়গায় আসছে। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে খুব আগের যে আপনি যদি 100 জন পেতেন, এখন হয়তো ওখানে আপনি পাচ্ছেন মেবি 60 জন যারা আর্মিতে ট্রাই করতেছে। সো এই জন্য হয়তো মানে হোয়াট ইউ আর টেলিং রিগার্ডিং কোয়ালিটি ফল, ওইটা হয়তো এখানে হচ্ছে। আদারওয়াইজ মানে ইটস অলসো আর্মিরও রেসপন্সিবিলিটি এটা যে অ্যাট্রাক্ট করা। কারণ মাঝখানে একটা সময় এটা ফল করছিল, কারণ আর্মি বাইরের যে রিকোয়ারমেন্ট আছে তার সাথে অ্যাডজাস্ট করে নিজেদেরকে মানে আপগ্রেড করতে দেরি করতেছিল।
যেমন এখন কিন্তু 2 বছরের ট্রেনিং হয় না, এখন অনার্সের সাথে মিল রেখে ট্রেনিং 3 বছর হয়ে গেছে। আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল, যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। দ্যাট ওয়াজ এ নাইস মুভ। আদারওয়াইজ যেটা হয়তো 2 বছরের ট্রেনিং শেষ করার পরে একজন অফিসারকে আবার ইউনিটে এসে 1 বছর ওয়েট করতে হইতো ওই পড়া শেষ করার জন্য। সো এখন ট্রেনিংটা ওভাবে ডিজাইন করা হয়েছে। আগে আমাদের সময় ছিল কি সায়েন্স, আর্টস, কমার্স, এই মানে ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স আর ব্যাচেলর অফ কমার্স, এই 3টেই অপশন ছিল। এখন তো চমৎকার চমৎকার সাবজেক্ট পড়ায় ওখানে। ব্যাচেলরের মধ্যে একাডেমিতে আপনি চমৎকার চমৎকার সাবজেক্ট পড়াশোনা করতে পারবেন। সাবজেক্টের রেঞ্জ বাড়ছে যেহেতু বিইউপিতে এখন ওটা আসছে। সো এই যে আপগ্রেডেশনটা ইজ রিকোয়ার্ড। তারপর যেমন এখন মানে ইন্টারন্যাশনাল কোর্সের সংখ্যা বাড়ছে, ইউএন মিশনের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো এখন কিন্তু আবার ভালো চেঞ্জ হচ্ছে। শুরু করছে। সো মেবি এখন আবার টাইটটা একটু চেঞ্জ হবে। এখন সামওয়ান যে আর্মিতে থেকে যদি তার বেসিক যে প্যাশন এরিয়াগুলো আছে ওগুলা যদি পারসিউ করতে পারে, তাহলে আমার মনে হয় যে এই ফ্লোটা থাকবে। আর বাকিটা যেটা যাচ্ছে ওটা একসেপ্ট করা লাগবে, কারণ একটা সমাজে তো এখন আর শুধু আর্মিতে চলতে পারবেন না আপনি। ইউ নিড এ স্ট্রং কর্পোরেট কালচার। সো ওইখানে বেস্ট ব্রেনদেরকে দরকার আছে আপনার। ইভেন আদার যে গভর্নমেন্ট জবসগুলো আছে ওখানেও আপনার ভালো ব্রেন দরকার। সো কিছুটা স্যাক্রিফাইস করাই লাগবে, উপায় নেই। ভাইয়া, আপনার কাছে আমার একটা প্রশ্ন। সবাই বলে ডেলেজ খান ভারত বিরোধী, এটা কি সত্য? আচ্ছা, আমি তো একজন সৈনিক, তো বাংলাদেশের একজন সৈনিক হিসাবে অবসরপ্রাপ্ত, বাট আমি একজন সৈনিক। 18-19 বছর বয়সে আমি আর্মিতে জয়েন করেছি এবং আমি যুদ্ধ করা বলেন অথবা লড়াই করা বলেন এটা শিখেছি। তো আমার দেশ একটা রাষ্ট্র দ্বারা 3 দিক দিয়ে ঘেরা। তাহলে যদি কখনো যুদ্ধ লাগে, তাহলে ইন্টারন্যাশনাল ডিজাইন অনুযায়ী আমার যুদ্ধ লাগবে হচ্ছে সেই দেশের সাথে যেই দেশের সাথে আমার বর্ডার আছে। তাহলে আমি গত 20 বছর ধরে তো শিখছি একটা দেশের এগেনস্টে ফাইট কীভাবে করতে হয়। যখন আমরা দেখলাম যে ওই একটা দেশ, যেই দেশটা আমাদের 3 দিক থেকে ঘিরে রেখে আমাদের 54টা নদী প্রায় 5000 বাদ দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে, আমরা যখন দেখলাম যে একটা দেশ, তাদের সাথে আমার 4096 কিলোমিটার দীর্ঘ পৃথিবীর 5ম দীর্ঘ সীমান্ত আছে এবং সেই সীমান্তে সে 20 বছরে 1200-এর বেশি লোককে গুলি করে হত্যা করে ফেলছে শুধুমাত্র তারা বাংলাদেশি বলে এবং তারা বর্ডার ক্রস করার চেষ্টা করেছে বলে, ঠিক আছে? এবং সেই দেশটা যখন আমরা দেখি যে তাদের পুরো মিডিয়াকে লেলায়া দিছে আমাদের পেছনে এইটা প্রতিষ্ঠিত করার জন্য যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হোয়ারেস তার নিজের দেশে একটা মসজিদ ভাঙার জন্য 2000 মুসলমানকে মেরে ফেলা হয়েছে। তার নিজের দেশে মানে 2 দিন পর পর মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যায় এবং তারা মন্দির ভাঙতেছে। তার দেশে মুসলমানদেরকে যত রকমের নির্যাতন করা সম্ভব সেটা করা হচ্ছে। তার দেশে হায়দ্রাবাদের মতো একটা দেশ, যে দেশটা মুসলমানদের জন্য একটা বড়সড় দেশের মতো ছিল, একটা প্রদেশ ছিল, যেই দেশে টিপু সুলতানের মতো একজন মানে রাজা ছিল, সেই দেশটাকে তারা পরিকল্পিতভাবে মানে 4টা খণ্ডে ভাগ করে 4টা প্রদেশের ভিতরে অ্যাবজর্ভ করে দিয়েছে। যেই দেশে মানে সিএ এর মতো এক ধরনের তত্ত্ব দিয়ে সিটিজেনশিপ চেক করা হচ্ছে এবং মুসলমান হলে পরে সিটিজেনশিপ
মানে খারিজ করে দেওয়া হচ্ছে। তো ওই রকম একটা দেশ যখন আমাদের উপরে মিথ্যা অপপ্রচার চালানো শুরু করলো যে আমাদের দেশ নাকি মৌলবাদী একটা রাষ্ট্র হয়ে গেছে, আমাদের দেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, যেখানে আমি দেখতে পারতেছি যে দাড়ি টুপিওয়ালা লোক রাতের বেলা দাঁড়ায় থেকে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন আমার দেশ ধ্বংস করা, নদী বন্ধ করে দিয়ে, নদী মেরে ফেলে দিয়ে, ফারাক্কা তিস্তা দিয়ে আমার দেশের মানুষকে যখন সীমান্তে গুলি করে মেরে ফেলা হচ্ছে, তখন আসলে মিডিয়া কি বলবো এটার জন্য ওয়েট করার দরকার নেই। তো আমি তো সোলজার, আমার শরীরে তো সোলজারের রক্ত আছে। সো আমি প্রতিবাদ করেছি, এবং আমি প্রতিবাদ যখন করলাম তখন আমি দেখলাম যে গত 15 বছর অথবা তার বেশি সময় ধরে পরিকল্পিতভাবে আমাদের দেশের মানুষজনের চোখে পট্টি বেঁধে রাখা হয়েছিল। যেই ছবিটা, একটা ছবি খুব বিখ্যাত হয়েছিল, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময়কার ছবি, যেখানে দেখা যাচ্ছে যে একজন সৈনিক উঁকি দিয়ে বাংলাদেশি একজন মানুষের লুঙ্গির ভেতরে দেখতেছে। ঠিক আছে, এতদিন ধরে আমাদেরকে এটা শেখানো হয়েছে যে এইটা পাকিস্তানি সৈনিক এবং সে লুঙ্গির ভিতরে উঁকি দিয়ে কনফার্ম করার চেষ্টা করছে যে এই লোকটা পুরুষ কিনা, অথচ এইটা ইন্ডিয়ান সৈনিক। এই ছবির সৈনিক একজন ইন্ডিয়ান সৈনিক, এবং সে ওই লোকটার লুঙ্গির ভিতরে যে চেক করতেছে, এই লোকটা হচ্ছে একজন রাজাকার। সুতরাং সে চেক করতেছে যে তার পায়ের ফাঁকে কোনো অস্ত্র লুকানো আছে কিনা, গ্রেনেড লুকানো আছে কিনা। এবং এই ছবি তুলছে একজন ইন্ডিয়ান সাংবাদিক, এবং ইন্ডিয়ান সাংবাদিকের বইয়ে ছিল এই ছবি। তাহলে এই ভুল জিনিস আমাদেরকে এতদিন ধরে শেখানো হয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের 7 জন যে বীরশ্রেষ্ঠ আছে, তার ভিতরে একজন বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন। এই রুহুল আমিন, পদ্ম ও পলাশ নামে 2টা বোট ছিল। সো পলাশ বোটে ছিল হচ্ছে রুহুল আমিন। ঠিক আছে, এই 2টা বোট অ্যাকচুয়ালি একটা কনভয় আকারে, ইন্ডিয়ান নেভির একটা কনভয় আকারে যাচ্ছিল। সবার সামনে ছিল হচ্ছে পানভেল, যে নেতৃত্বে ছিল ভারতীয় নৌবাহিনী, মানে নেভাল শিপ পানভেলের পরে ছিল হচ্ছে ভারতীয় বিএসএফের একটা বোট, নাম হচ্ছে চিত্রাঙ্গদা। তারপরে ছিল পদ্ম, তারপরে ছিল পলাশ। অনেকে বলে পদ্মা পলাশ, আসলে নামটা হচ্ছে পদ্ম। এই 2টা বোট ছিল হচ্ছে ইন্ডিয়ান টাগবোট। এই টাগবোটের ভিতরে বোফোর্স কামান লাগায়া এটাকে বানানো হইল নৌবাহিনীর জাহাজ, এবং এই 2টা বোট আমাদেরকে উপহার দিয়েছিল কলকাতার হলদিয়া বন্দর থেকে। এই 4টা বোট যাচ্ছিল আমাদের খুলনার যে নদী আছে এই নদী পথে। কোথায় যাচ্ছিল? ওরা যাচ্ছিল কারণ ডিসেম্বরের 6 তারিখে যশোর সেনানিবেশের পতন ঘটে। ওই জায়গায় পাকিস্তান নেভির একটা নৌ ঘাঁটি ছিল, নাম হচ্ছে ঘাঁটি তিতুমির। এই তিতুমির ঘাঁটি দখলের জন্য এই ইন্ডিয়ানদের নেতৃত্বে এই বোটগুলো আসতেছিল। তো পদ্ম আর পলাশ যে ছিল, এই পদ্ম আর পলাশ থেকে দূরবীন দিয়ে ওরা দেখলো যে আকাশের 3টা বিমান ঘোরাফেরা করছে, জঙ্গি বিমান। তখন তারা পানভেলের যে ক্যাপ্টেন ছিল মনীন্দ্রনাথ, তাকে জানাইলো যে এই মানে জঙ্গি বিমান আকাশে ঘোরাফেরা করছে, আমরা কি এঙ্গেজ করব কি না। তো সে মানে বাইনোকুলার দিয়ে দেখলো, দেখে বললো না, দরকার নেই, এগুলো ভারতীয় সি হক বিমান, তাদের নিজস্ব বিমান, সুতরাং এই বিমান গুলি করবে না। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই বিমান হঠাৎ করে এসে পদ্ম এবং পলাশের উপরে গোলাবর্ষণ করলো, 2টা বোট ডুবাই দিয়ে গেল। পানভেলের কিছু হয় নাই, চিত্রাঙ্গদার কিছু হয় নাই। এই 2টো বোটের মধ্যে কি বাংলাদেশিরা ছিল? বাংলাদেশিরা ছিল, এই 2টাই তো বাংলাদেশের বোট। তার মানে কি হলো, আমাদের 7 বীরশ্রেষ্ঠের ভিতরে একটা বীরশ্রেষ্ঠ আসলে মারা গেছে কাদের গুলিতে। তো এই জাতীয় বাস্তবতা যেগুলো আছে, এগুলো আমাদের সামনে হাইড করা হয়েছে এতদিন ধরে। তো এইসব জিনিস হাইড করার দেখেই আসলে আমি তো সত্য বলছি, আমি যে ঘটনা বললাম এটা বইয়ে লেখা ঘটনা। তো এই জাতীয় ঘটনা হাইড করে যখন রাখা হয়, আর যখন আমি এগুলো বলি, তখন যদি কেউ বলে যে আমি অ্যান্টি ইন্ডিয়ান, নো, আই এম নট অ্যান্টি ইন্ডিয়ান পার সে, আই এম অ্যাকচুয়ালি প্রো বাংলাদেশি। আমার কথা হচ্ছে যে আপনি আমার সাথে একটা মানে ডার্টি জোক কেবল বললেন, আমি এই জোকটা শোনার পরে যদি হা হা করে হাসি এবং আপনাকে ইয়ে করি, কালকে আপনি আরেকটা ডার্টি জোক আমার সাথে বলার চেষ্টা করবেন। অবশ্যই। আর এই ডার্টি জোক শোনার পরে যদি আমি আপনাকে বলি যে সরি, আমি এই ধরনের জোক এনজয় করি না, এরপরে আপনি কিন্তু আমার সাথে আর এটা করার চেষ্টা করবেন না। একই রকমভাবে ভারত তো সব ধরনের সুবিধাই নেওয়ার চেষ্টা করছে আমাদের কাছ থেকে, আমাদের প্রতিবেশী। এখন আমাদের প্রতিবেশী যদি শক্তিশালী হয়, বড় হয়, তার সাথে সুসম্পর্ক রাখতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন দেখব যে আমার প্রতিবেশী আমার জমিটার দিকে নজর দিয়েছে দখল করার জন্য,
আমার প্রতিবেশী আমার বাসার মেয়ে ছেলেদের দিকে নজর দিচ্ছে, আমার প্রতিবেশী আমার বাইরে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, তখন তো আর সুশীল থাকার সুযোগ নেই, তখন আমাকে মানে প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদটাই আমরা দেখছি এখন। বা এখানে একটা প্রশ্ন চলে আসে যে আমরা দেখেছি যে ভারত পাকিস্তানের যে বর্ডার আছে সেটাও একটা মোটামুটি বড় বর্ডারই বলা যায়। তো সেখানে তাদের মধ্যে গোলাগুলি হয়, কিন্তু খুব আমরা কমই শুনেছি যে সেখানে 50 জন পাকিস্তানি মারা গেছে বা 40 জন পাকিস্তানি মারা গেছে, ইভেন সেখানে ইন্ডিয়ান মারা গেছে, 1-2 জন মারা যায় সর্বোচ্চ। আর চীনের সাথে যে ভারতের সীমান্ত, সেখানে তো তারা অস্ত্র ছাড়াই টহল দেয়, পেট্রোলিং করে। কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে এর বিপরীতটা দেখি, যে বাংলাদেশের সীমান্তে প্রচুর বাংলাদেশি মারা যাচ্ছে বা মেরে ফেলা হচ্ছে, ইন্ডিয়ানরা কিন্তু কেউ মারা যাচ্ছে না, তার মানে আমাদের ক্ষেত্রে গুলি করা হচ্ছে না। এই অবস্থাটা কেন? খুব চমৎকার প্রশ্ন। মানে চায়নার সাথে ইন্ডিয়ান যে বর্ডার আছে, এই বর্ডারে আসলে ওরা অস্ত্র ক্যারি করে না, ওরা দুইজনে সমঝোতা করে নিছে। এর মূল কারণ হচ্ছে 1962-তে চায়নার সাথে ভারতের একটা যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে ভারত পরাজিত হয়। তারা 1962-তে হয় 1962-তে, এবং এই যুদ্ধে ভারত কাশ্মীর এলাকায় আকসাই চীন নামে একটা এলাকা দখল করে নেয় চীন, এবং এখন পর্যন্ত ভারত ওটা আর ফেরত পায় না। ওটা তো মানে কাশ্মীরের একটা অংশ। কাশ্মীরের একটা অংশ, কাশ্মীরের 3টা অংশ, এটা হচ্ছে ভারতীয় কাশ্মীর, একটা হচ্ছে আজাদ কাশ্মীর যেটা পাকিস্তানের আন্ডারে, আর আকসাই চীন হচ্ছে চীনের আন্ডারে। ঠিক আছে, যদিও ইন্ডিয়ানরা প্রায় ওদের ম্যাপের ভিতরে এটা দেখায়, বাট আসলে আপনি যদি সত্যের অর্থে চীন অংশ এবং আজাদ কাশ্মীর অংশ বাদ দেন তাহলে আমার ম্যাপ দেখতে অন্যরকম লাগবে ওদের। হাওয়ার ওই যুদ্ধে কাশ্মীরের ওখানে আজাদ কাশ্মীর আকসাই চীন হারালো, আর অরুণাচলের এদিকে যে অ্যাটাক হয় এখানে একটা বড় অংশ তারা দখল করে ফেলে, চায়নারা দখল করে ফেলে, এবং ওই অংশটা এখনও ইন্ডিয়ানরা অরুণাচল বলে, বাট চাইনিজরা এটাকে বলে সাউথ তিব্বত। ওদের ম্যাপে, চাইনিজ ম্যাপে আপনি দেখবেন ওই জায়গার নাম লেখা সাউথ তিব্বত। আচ্ছা, মানে এটা কি এখনো চীনের আন্ডারেই আছে? চীনের আন্ডারেই আছে। চীন তো পুরো অরুণাচল প্রায় দখল করে ফেলছিল, পরে 1 মাস পরে তারা ওটা ছেড়ে দিয়ে আবার চলে যায়, যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছে বললে চলে যায়, বাট একটা অংশ তারা আজও ছাড়ে নাই, ওটা ধরে রাখছে এখনো। পাকিস্তান আর ভারতের তো হচ্ছে দুইটাই পারমাণবিক শক্তি। পাকিস্তানের সাথে 1947-48-এ একবার যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে ওই যে আজাদ কাশ্মীর তাদের হাতছাড়া হয়ে গেল। মানে আজাদ কাশ্মীর কি পাকিস্তান দখল করে নেয়? হ্যাঁ, মানে এটা তো মানে ভারতের কাশ্মীর ইতিহাসে তো আমরা সবসময় জেনে আসছি বা শুনে আসছি যে যত ওয়ার এই পর্যন্ত হয়েছে পাকিস্তান এবং ভারত, ইভেন আপনার কার্গিল ওয়ার সহ সব যুদ্ধেই নাকি ভারত জিতেছে, কোনো যুদ্ধে নাকি পাকিস্তান জিতেনি। এটা তো বলিউড সিনেমার ইতিহাস, বইয়ের ইতিহাস তো ওইটা না। বইয়ের ইতিহাস হচ্ছে যে 1947-48-এ ওরা আজাদ কাশ্মীরের যে অংশটা আছে ওটা লুজ করলো, এবং গিলগিট বালতিস্তান নামে একটা জায়গা আছে, ওই জায়গাতেও তারা করলো। আর অ্যাগেইন 65-তে একবার যুদ্ধ হয় ওদের সাথে, ওইটাতে আমাদের জিয়াউর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে যুদ্ধ করে, এবং উনি ইফ আই এম নট রং সিতারাই জুররত নামে একটা পদক পাইছে ওই যুদ্ধে। এবং এখন পর্যন্ত পাকিস্তানিরা ইস্ট বেঙ্গল, আমাদের যে ইস্ট বেঙ্গল আছে, ইস্ট বেঙ্গল এর প্রতি কৃতজ্ঞ যে এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অ্যাকচুয়ালি ইন্ডিয়ানদেরকে থামায় দিছিল এবং পাঞ্জাবের বেশ কিছু অংশ দখলও করে ফেলছিল। বাট পরে আবার তারা মানে যখন যুদ্ধ শেষ হয় তখন আবার ছেড়ে দিয়ে তারা সীমান্তে চলে যায়। লাহোর এটা কি হয়েছিল ভাইয়া বিষয়টা, যুদ্ধের ওই অংশটা যদি বলেন? ওরা মানে অ্যাটাক করার চেষ্টা করছিল এবং পাকিস্তান দখল করার চেষ্টা করছিল ওই জায়গায়, বাট আলটিমেটলি এক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছে আটকে গেছে সব কিছু। তারা যেমন ফাইট দিছে যে সম্ভবত ওই যুদ্ধে সবচেয়ে বেশি পদক পাইছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কি এখনো পাকিস্তানে আছে? পুরোটা ওটা বাংলাদেশে এসেই তো এখন আমাদের আর্মি গড়ে উঠছে। তো আলটিমেটলি যেটা হইলো যে পাকিস্তানের কাছে ওই যে মানে 2বার এরকম ধাক্কা খাইছে। কার্গিলের ঘটনাতেও তো ইনিশিয়াল লস হচ্ছে ইন্ডিয়ানদের, কারণ পাকিস্তানিরা তো হাই অ্যালটিটিউডের যে জায়গাটা আছে, উঁচু গ্রাউন্ডটা যেটা, এটাতে থাকে ওরা, আর ইন্ডিয়ানরা হচ্ছে লো গ্রাউন্ডে থাকে। লো গ্রাউন্ড থেকে হাই গ্রাউন্ডে ফাইট করা সবসময় ডিফিকাল্ট। সো ইন্ডিয়ানদের ইতিহাস হচ্ছে ইন্ডিয়ানদের ইতিহাস, ঠিক আছে? ওরা আপনাকে কখনো বলবে না যে ওরা অপারেশন পোলোর মাধ্যমে 5 দিনে হায়দ্রাবাদ দখল করে নিছিল। ওরা আপনাকে কখনো ওই গল্প বলবে না যে অপারেশন ব্লু স্টারের মাধ্যমে গুরুদুয়ারার ভেতরে ঢুকে খালিস্তানের মুভমেন্ট তারা বন্ধ করে দিয়েছে। ওদের ইতিহাসে ওরা আপনাকে কখনো বলবে না যে কিভাবে সিকিম দখল করে নিয়েছিল ওরা, ঠিক আছে? সো পাকিস্তানের সাথে তাহলে কেন ওদের এই যে সীমান্তে গুলাগুলি হয় না?
কারণ ওই যে জানে যে মানে একজন যদি মারলে পরে যুদ্ধ লেগে যাবে, এই জন্য ওই সীমান্তে কম হয়, ওরা এই ইয়েটা হয় না। তো এই যে পারছে না, চায়নার সাথে অস্ত্র নিয়ে যেতে পারছে না, পাকিস্তানের সাথে অস্ত্র নিয়ে যাওয়ার পরেও গুলাগুলি করতে পারছে না, এই যে ক্ষোভ, এই যে জমে থাকা পৌরষ এবং বীরত্ব, এইটা ঢালার একমাত্র জায়গা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। ভাইয়া এখানে একটা বিষয় আমরা যোগ করে সবাই বলে, কথাটা কি সত্যি মনে করেন আপনি, যে বাংলাদেশ ভারত দ্বারা বেষ্টিত না, ভারত তার শত্রু দ্বারা বেষ্টিত? এটা আসলে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সের বাস্তবতাই হচ্ছে যে যতটা কান্ট্রির সাথে আপনার বর্ডার থাকবে, প্রত্যেকটা কান্ট্রি আসলে আপনার পোটেনশিয়াল এনিমি। মানে যতই যুদ্ধবিদ্যা শিখেন আপনি, আর যুদ্ধ রাখেন, আর্মি রাখেন, তার মূল উদ্দেশ্যই এটা যে আপনার যাদের সাথে বর্ডার আছে তাদের সাথে আপনার যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। সেই জন্যই প্রাইমারিলি আপনি সেনাবাহিনী পালেন। ইউএসএ এবং মেক্সিকোর বর্ডার যদি আপনি লক্ষ্য করলে দেখবেন যে মেক্সিকানদের একটা সমৃদ্ধ এলাকা যেটা আছে, এটা কিন্তু অলরেডি চলে গেছে হচ্ছে ইউএসের আন্ডারে, এবং ওরা এখানে বিশাল হাই দিছে, সীমান্ত ওয়াল দিছে, সো দ্যাট, এবং এই সীমান্ত ওয়াল একবার সির ভেতরে ঢুকে গেছে, মানে আপনি যাতে এটা ক্রস করতে না পারেন। সো বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের প্রতিবেশী দুইটা, একটা হচ্ছে ইন্ডিয়া, যাদের সাথে আমাদের 4096 কিলোমিটারের বর্ডার আছে, আর একটা হচ্ছে মিয়ানমারের সাথে আমাদের 217 অর সাম প্লাস মাইনাস এরকম বর্ডার আছে। আমাদের পোটেনশিয়াল এনিমি দুইটাই। আর ভারতের যে কয়টা মানে রাষ্ট্রের সাথে সীমান্ত আছে, ইট ইনক্লুডস নেপাল, ভুটান, তারপর হচ্ছে চায়না, পাকিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার। সো এদের প্রত্যেকের সাথেই তার ক্ল্যাশ লাগার সম্ভাবনা আছে। সো দ্যাটস ওয়াই পারহ্যাপস যেটা আপনি বললেন ওইটা হয়তো সেইটা ভেবে বলা যে ভারত চারিদিক দিয়ে ঘিরে আছে। আসলে অঙ্কটা হচ্ছে যে সবাই সবার সাথেই মানে পোটেনশিয়াল এনিমিটি আছে। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কোনো পার্মানেন্ট ফ্রেন্ড বলতে কেউ নাই। আজকে যার সাথে শত্রুতা আছে, কালকে যেমন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্যজনক মিলিটারি অ্যাটাক হচ্ছে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটম বোম ফেলা, রাইট? কে ফেলছে? আমেরিকা। কার উপরে ফেলছে? জাপানের উপরে। আজকে জাপান এবং আমেরিকা কিন্তু ফ্রেন্ডলি কাজ করতেছে। 100 বছর যুদ্ধ চলছে ফ্রান্স এবং ইংল্যান্ডের ভেতরে। তার ভিতরে একটা যুদ্ধের নাম আমরা খুব ভালো জানি, ব্যাটল অফ আজিনকোট। 100 বছর যুদ্ধ চলার পরে তারা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী হিসেবে একসাথে কাজ করেছে। এই জার্মানি পরপর 2 বার ইউরোপে মানে বিশ্বযুদ্ধ ঘটাইছে, রাইট? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন তো সবাই মিলেমিশেই থাকছে ওই জায়গায়। সো আমাদের ক্ষেত্রে যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে আমরা এই জিনিসটা অনেকটাই পলিটিক্যালি বায়াসড ফিল করি। এর আগের 15 বছর যে গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্ট আমাদের মানে ব্রেন ওয়াশ করে 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 ইয়ে করছে যে না, ইন এনিওয়ে আমাদেরকে চায়না অথবা পাকিস্তানের কাছে যাওয়া যাবে না, আমাদের একমাত্র রক্ষাকর্তা হচ্ছে ভারত। সুতরাং ভারত তোষণ করতে হবে, ভারতের হাতে সব তুলে দিতে হবে, বাংলাদেশ হবে ভারতের ট্রানজিট স্টেশন। কারণ মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য শুধুমাত্র ওই যে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক যেটা আছে ওইটা যথেষ্ট না, তাদের আরও বেশি গাড়ি যাবে, আরও বেশি মালপত্র যাবে, এবং এগুলো সব কিছু যাবে আমাদের মাঝখান দিয়ে, এবং এটা আমাদেরকে অ্যালাউ করতে হবে। কেন অ্যালাউ করতে হবে? কারণ ভারত ছাড়া আমাদের চলবে না, ভারত আমাদেরকে বাঁচাবে না, আল্লাহ বাঁচাবে আমাদেরকে। ভাই সেভেন সিস্টার্সে কি চিকেন নেক ছাড়া অন্য কোনো ওয়ে আছে যাওয়ার? ভারতীয় ভূমির উপর দিয়ে যাওয়ার তো আর কোনো ওয়ে নেই। আচ্ছা, আপনাকে হয় বাংলাদেশের ভেতর দিয়ে যেতে হবে, অথবা নদীপথে আপনি আসবেন হলদিয়া থেকে চিটং বন্দরে অথবা মংলা বন্দরে, তারপরে বাকি অংশটুকু আপনি ক্রস করবেন। এবং এই জন্যই তো ইন্ডিয়ানরা গত বেশ কিছুদিন ধরে কী কাজ করলো, মংলা থেকে মানে রেলওয়ে লাইন প্রজেক্ট নিল, মংলা পোর্টের দায়িত্ব নেওয়ার চেষ্টা করলো, চিটাং পোর্টের দায়িত্ব নেওয়ার চেষ্টা করলো, থেকে চিটাং পোর্ট থেকে ফেনী ক্রস করে সরাসরি ত্রিপুরাতে যাওয়ার রাস্তা করলো, ব্রিজ করলো। এগুলো সব কিছু তো করা হয়েছে এই কারণেই, সো দ্যাট তারা চিকেন নেকের যে জায়গাটা ওটা কোনো কোনো জায়গায় 17 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 27 কিলোমিটার এরকম চওড়া এবং ছোট, ওই জায়গা দিয়ে এত যাওয়া যাচ্ছে না। কলকাতা থেকে চিকেন নেক হয়ে আপনি যদি আগরতলা যেতে চান তাহলে অ্যারাউন্ড 1200 না কত কিলোমিটার ক্রস করতে হয়। জি। হোয়ারএজ আপনি কলকাতা থেকে যদি বাংলাদেশের মাঝখান দিয়ে ট্রেনে করে যান তাহলে অ্যারাউন্ড 500 কিলোমিটার যাওয়া লাগতেছে। অ্যান্ড আমার কথা হচ্ছে এগুলো আমাদের দিতে সমস্যা ছিল না, দে কুড ইউজ ইট, বাট প্রবলেম হয়ে গেছে যে ফ্রিতে ইউজ করতে চাইতেছিল, ঠিক আছে? এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই যে প্রথমে
মানে এদের সমস্যা তো এইটাই যে প্রথমে মালবাহী গাড়ি যাবে, তারপরে যাত্রীবাহী গাড়ি যাবে, এরপর সৈন্যবাহী গাড়ি যাবে, এরপর সৈন্যরা ক্যান্টনমেন্ট বানানো শুরু করবে, বাংলাদেশ 2 ভাগ করে ফেলবে, যেভাবে ইসরায়েল এক সময় মানে শুরু করেছিল। প্রথমে গাজা এবং ওয়েস্ট ব্যাংক দুটাকে আলাদা করে ফেললো, আলাদা করে এবার ওয়েস্ট ব্যাংক তো মোটামুটি খেয়েই ফেলছে, গাজা স্ট্রিপও আর একটু সামান্য একটু বাকি। ওয়েল, চিকেন নেক যদি মানে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের যে দীর্ঘ পরিকল্পনাটা ছিল, এই পরিকল্পনাটা তো এখন আর ওদের টার্মস অনুযায়ী হচ্ছে না। এখন তারা এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে না পারে, তাহলে তাদেরকে চিকেন নেক স্ট্রেনদেন করতে হবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি তারা স্ট্রেনদেন করার চেষ্টা করছে, চিকেন নেকের আশেপাশে তারা ক্যান্টনমেন্ট ডেভেলপ করছে। তাদের একটু খারাপ লাগছে, কারণ ক্যান্টনমেন্ট বানাতে তো অনেক টাকা লাগে। তো তারা ওই টাকাটা মানে শেখ হাসিনা এবং তার পরিবারকে দিত প্রতি বছর, কম কম টাকা খরচ করে কাজগুলো করায় ফেলতো তাদেরকে দিয়ে। ঠিক আছে, মানে শেখ হাসিনার গভর্নমেন্ট তো অদ্ভুত অদ্ভুত সব আইন তৈরি করছিল, জয় বাংলা বলতে হবে, মানে অ্যাজ ইফ খাওয়ার আগে বিসমিল্লাহ বলার মতো করে এটা বলতে, আইন করে বলতেছে যে এটা বলতে হবে। বঙ্গবন্ধুর নাতি পুতি তারপরে যা আছে সবার জন্য রাষ্ট্রীয় টাকায় নিরাপত্তা বিধান করতে হবে। এই ধরনের আইন যেগুলো আমাদের চোখে আসছে, আপনি কিছু বলছিলেন, আমি কিছু বলছিলাম। আর অলিখিত কত ধরনের সুবিধা দিছে, এটা তো উনি নিজেই মুখ ফুসকে বলে ফেলছেন যে ভারতকে যা দিয়েছি তা ভারত জীবনেও ভুলবে না। এখন এই দেওয়াগুলো তো বন্ধ হয়ে গেছে। এখন ধরেন যে ওইখানে চিকেন নেক সেভ করা লাগবে, চিকেন নেক কার কাছ থেকে সেভ করা লাগবে? আমাদের কাছ থেকে না, আমরা তো কখনো বলি নাই। আপনার স্বপ্নে আপনি কখনো ভাবেন যে চিকেন নেকে অ্যাটাক করতে যাবেন? দরকার আছে? আমরা ভাই খুবই শান্তিপ্রিয় দেশ। ওর থ্রেট চিকেন নেকে হচ্ছে চায়নার কাছ থেকে। এখন যখন দেখলো যে বাংলাদেশ আর এই ট্রানজিটগুলা দিবে না, আগের মতো করে আর দিবে না, তখন সে দেখলো যে না, এখন তাহলে চিকেন নেকই আমার শেষ ভরসা। আপনি যখন দেখতেছেন যে এই আইলটা ব্যবহার করে আমার যাওয়া লাগে, কিন্তু এই আইলের নিচে জমিটা যার, তার সাথে আপনি একটা চুক্তি করে ফেললেন, ভালো সম্পর্ক করে ফেললেন, ভাই আইলের উপর দিয়ে তো সব যাইতে পারবে না, কিছু জিনিস তোমার ভেতর দিয়েও যাবে। ঠিক আছে, তো যখন আপনি দেখলেন যে না, নিচের যে ইয়েটা আছে তারা এখন আপনাকে যেতে বাধা দিচ্ছে, তাহলে আপনি কি করবেন? আবার আইল দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং এবার আইল দিয়ে যাওয়ার সময় আইলের ওপরে যার জমি আছে সে যখন মানে প্রেশার দিচ্ছে আপনাকে, তখন আপনি আইলটাকে আরও শক্ত করার চেষ্টা করবেন, দুই পাশে বেড়া দেওয়ার চেষ্টা করবেন। সেম থিং ইজ হ্যাপেনিং, যে ওরা বাংলাদেশের মানে ওদের তো গ্র্যান্ড ডিজাইনটা কী ছিল এটা বুঝতে তো আইনস্টাইন হওয়ার দরকার নেই। প্রথমে আপনি মনে করেন যে নিচের যে জমিটা আছে, এই জমিটা দিয়ে অনেকগুলো যাওয়ার রাস্তা করলেন, তারপরে একদিন কিন্তু আপনি বলবেন ভাই বেচবা নাকি জমিটা আমার কাছে? আমাদের থেকে মাত্র 27 কিলোমিটার দূরে, আমাদের নর্থ বেঙ্গলের সীমান্ত থেকে মাত্র 27 কিলোমিটার দূরে একটা দেশ, নাম কি ছিল? সিকিম। এই সিকিমরে তো এই সিস্টেমই তারা দখল করে নিছে। তাহলে আমাদের যে করতো না, এই গ্যারান্টিটা কোথায় লেখা ছিল? এখন ধরেন এই সত্য কথা বললে আপনি এখন অ্যান্টি ইন্ডিয়ান। নো, ইউ আর নট অ্যান্টি ইন্ডিয়ান, ইউ আর রিডিং ইউর ওন হিস্টোরি। আমি যখন দেখছি যে আমার আইলের ওপরের জমিটা আপনি এইভাবে দখল করছেন, তা আমার জমিটা যে আপনি এইভাবে দখল করবেন না, এটা তো কোনো গ্যারান্টি নাই। আর আপনি 1971 আমার সাথে 7টা যে গোলামির চুক্তি করছেন, সেই চুক্তির 3 নম্বর ক্লজই ছিল যে বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। 4 নম্বর ক্লজ ছিল বাংলাদেশের নিজস্ব কোনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার নাই, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমরা চলবো, বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না, নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। আরেকটা ডেঞ্জারাস জিনিস ছিল পররাষ্ট্র নীতির ব্যাপারে আমরা ইন্ডিয়ার কথা শুনবো। এবং মজার ব্যাপার হচ্ছে যে গত 54 বছর ধরে আসলে তাই হয়েছে। ইউ উইল নট বিলিভ যে গত প্রায় 54 বছর ধরে, মেবি 52 বছর ধরে আমেরিকাতে বাংলাদেশের জন্য আলাদা কোনো ডেস্কই ছিল না। ওই ইন্ডিয়াদের কাছ থেকে শুনে নিত যে বাংলাদেশের ব্যাপার কি হবে। সো দ্যাট ওয়াজ রিয়েলি আনফর্চুনেট না? 1 নম্বর চুক্তির 1 নম্বরে যেটা ছিল, জি, সেটা হচ্ছে যে বাংলাদেশের তো সিভিল সার্ভিস লাগবে, প্রশাসন লাগবে না? এই প্রশাসনে শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে এই প্রশাসনে নেওয়া হবে। তাইলে 100 জনের ভিতরে 20 জন আপনি মুক্তিযোদ্ধা ডিসি পাইলেন মনে করেন, ঠিক আছে? বাকি কয়টা থাকলো? 80টা ডিসি। এই 80টা ডিসি ইন্ডিয়া দিবে। অ্যান্ড আমরা জানিও না যে আমাদের এই 80টা ডিসি কিন্তু চলেও আসছিল বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য 1971 এর পরে। মানে আমার বাংলাদেশের দায়িত্ব পালন করবে 80 জন ইন্ডিয়ান, বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব। কারণ ওরা ক্লজ দিল যে তোমার দেশ তো যুদ্ধের পরে আসলে হবে না। আবার এই দেশের অনেক প্রশাসক আছে, যারা ডিসি আছে, যারা পাকিস্তানি মনোভাবাপন্ন, তাদেরকেও তো তোমরা রাখতে পারবে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে আমরা তোমাদেরকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস অফিসার যেগুলো আছে, ওই অফিসার। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কে?
বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাংলাদেশের স্বার্থের এগেইনস্টে সবচেয়ে বেশি যায় যে। তাহলে ভাই বাংলাদেশের আমি বন্ধু কোনো কে? দেশের নাম বলবো না, কালকে থেকে যদি তারা মানে এই ফাইজলামি বন্ধ করে, দে ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ড। মানে হঠাৎ করে আপনি এমন একটা সিনারিও ক্রিয়েট করলেন যে পৃথিবীর একটি মাত্র দেশ পেঁয়াজ উৎপন্ন করে। কোন দেশ? ওই দেশ। আমরা রাইট? তো এটাই জানতাম, এই একটা দেশে আমরা তো শুধু তাই পেঁয়াজ জানতাম আসে। যে পৃথিবীর একটি মাত্র দেশ বড় বড় পেঁয়াজ উৎপন্ন করে, আর আমাদের দেশের পেঁয়াজগুলো ছোট ছোট পেঁয়াজ। তো আমাদের ছোট ছোট পেঁয়াজে আমাদের হয় না, সুতরাং আমরা বড় বড় পেঁয়াজ ওখান থেকে আমদানি করি। আর ওরা কথায় কথায় আমাদেরকে বলে বাংলাদেশ পেঁয়াজ না দিলে না খেয়ে থাকবি। ওয়ারেজ যখন এই 5ই আগস্ট পরবর্তী সময়ে এসে আমরা যখন দেখলাম যে আমাদের নিজেদের পেঁয়াজেই আমাদের হয়ে যাচ্ছে, আমাদের নিজেদের পেঁয়াজই হয়ে যাচ্ছে প্রথম বাস্তবতা, এটা আমরা অনুভব করলাম। আরে এবারের ঈদে রমজানে তো পেঁয়াজের দাম বাড়লো না, আমার এবার নিজের বাজারে দেশে দেখলাম ভাই নিজেই হ্যাঁ তেলের দামও বাড়েনি, পেঁয়াজের দামও বাড়েনি। পেঁয়াজ দাম বাড়েনি। তার মানে আমরা ফার্স্ট টাইম বিলিভ করলাম, আরে আমরা তো আমাদের নিজেদের পেঁয়াজ দিয়েই চলে, এতদিন ধরে তো আমরা তাহলে ভুল জানতাম। আর দ্বিতীয়ত আর একটা বাস্তবতা আমরা উপলব্ধি করলাম, পৃথিবীতে ওই দেশটি ছাড়াও আরো অনেক দেশ আছে যেখানে পেঁয়াজ হয়, যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো। এই যে ডাইভার্সিটি, কমার্শিয়াল ডাইভার্সিটি, ইকোনমিক ডাইভার্সিটি, এইটা আমরা ভুলে গেছিলাম, এটা আমাদেরকে ভুলাই দেওয়া হয়েছিল। এখন আমরা এলএনজি আনতেছি আমেরিকা থেকে, এখন আমরা আজকে পডকাস্ট করতেছি, আজকের নিউজ ডক্টর ইউনুস কাতারে আছে, কাতার অলরেডি আবার এলএনজি আমাদের সাথে ওপেন করতেছে। ঠিক আছে, সো আমাদের এই বিজনেস ডাইভার্সিফিকেশন দরকার। আমরা বিলিভ করছি যে অসুখ হইলে মানে গরিব দেশে না খায় মারা যাবে, মানে অসুস্থতায় মারা যাবে, মধ্যবিত্ত যারা আছে তারা কলিকাতা যাবে চিকিৎসার জন্য, আর যারা উচ্চবিত্ত আছে তারা তো যাবে হচ্ছে মাউন্ট এলিজাবেথ এগুলাতে। এর বাইরে যে অপশন থাকতে পারে, উই ডিড নট বিলিভ। এবং মাঝখানে এমন অবস্থা হইলো যে ভারতে ভিসা বন্ধ করে দিল আমাদের, এবং কলকাতার দাদারা বলা শুরু করলো যে আসিস আমাদের এখানে চিকিৎসা নিতে, অথবা যারা অলরেডি চিকিৎসা নিতে গিয়েছিল তাদেরকে অপদস্থ করেছে, কেন চিকিৎসা নিতে আসছিস আমাদের এখানে, আর চিকিৎসা নিতে যদি আসিস তাহলে বন্দে মাতরম বলতে হবে, তারপরে কি ওদের পতাকায় সালাম দিতে হবে, তারপরে ইয়ে করতে হবে। পৃথিবীর একমাত্র দেশ আমার মনে হয় জোর করে ওই কি জয় শ্রীরাম বলায় মুসলমানদের মুখ দিয়ে। আমরা জীবনে শুনছেন আপনি যে আমাদের দেশে কখনো কোনো হিন্দুকে আমরা মানে ডেকে বলছি যে তুই আল্লাহ আকবর বল? কি আর বর্বর দেশ, তাই না? কি একটা বিভৎস সিনারিও এটা। এরা এটা করে আবার ভিডিও করে আবার এগুলো ছাড়ে। তো এখন যে প্রসঙ্গে ছিলাম যে কেন ওদের সাথে আমাদের রিলেশনটা ইয়ে করবে না, আমরা এখন বিলিভ করি যে আমাদের ডাইভার্সিটি আসছে। এখন কুনমিংয়ে আমাদের জন্য হাসপাতাল হচ্ছে, চায়না আমাদেরকে বলতেছে যে ইউ কাম অ্যান্ড মানে তোমাদের জন্য আলাদা হাসপাতাল, শুধু বাংলাদেশি পেশেন্টদের জন্য আলাদা হাসপাতাল করে দিব, যাও। এয়ার সিস্টেমও নাকি তারা দিচ্ছে, সম্পূর্ণ একটা বিমানই বরাদ্দ করে এয়ার দিচ্ছে। সিস্টেম আসতেছে, পাকিস্তানের সাথে এখন ফ্লাইট ওপেন হচ্ছে, পাকিস্তানিরা আমাদের সাথে কথা বলতে আসছে এই জায়গায়। তো এখন মানে ওই বিজনেস স্কোপের চান্সগুলো হয়তো অন্য দেশ ওপেন হয়ে এখন যায়। এই যে স্কোপটা আছে, এই স্কোপটা আস্তে আস্তে মানে আমরা হঠাৎ করে এই খোলস থেকে বেরোয় এসে আমরা দেখতেছি আরে মানে ওরা ছাড়াও তো আমাদের অপশন আছে। এই জন্য কয়েকদিন আগে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিল। 2020 সালের জুন মাসের 29 তারিখে ওদের সাথে আমাদের একটা ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছিল। কেন? সেটা হচ্ছে যে আমাদের যে রেডিমেড গার্মেন্টস প্রস্তুত হয়, এই গার্মেন্টসের পুরো অংশটা আমরা নৌপথে অথবা আমাদের বন্দর দিয়ে পাঠায়া সারতে পারি না, আর আমাদের ডিমান্ড এত বেশি। তখন আমরা ওদের সাথে একটা চুক্তি করলাম যে আমাদের গার্মেন্টস আমরা আপনাদের দিল্লি এয়ারপোর্টে পাঠাবো। দিল্লি এয়ারপোর্টের যেহেতু সাইজ অনেক বড়, তাহলে ওখান থেকে ইউরোপিয়ান মার্কেটে মানে এই আমাদের গার্মেন্টসগুলো সহজে চলে যাবে, কারণ গার্মেন্টস তো হালকা জিনিস, ওটা প্লেনে করে নেওয়া সম্ভব। এইটা করলো কি ওরা গত 8ই এপ্রিল বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল? কারণ আমাদের গার্মেন্টস শিল্পকে হিট করার চেষ্টা করতেছে। এখন আপনার বাসার ড্রয়িং রুমে আপনি এমন একজনকে নিয়ে বসায় রাখছেন যে আমার ভাইকে মেরে গেছে, কয়েকদিন আগে খুন করে গেছে। আপনি আপনার বাসার সাথে আমার বাসার যে ওয়ালটা আছে সীমান্ত প্রাচীর, ওই সীমান্ত প্রাচীরে আমার ভাই যখন উকি দেয় তখন আপনি গুলি করে মেরে ফেলেন। আমার ওয়াসার পানির যে লাইনটা আছে এই লাইনটা আপনি কেটে দিছেন। আমি এখন টিপায় টিপায় পানি আসে, সেই পানি দিয়ে আমার চলতে হয়। এখন যদি আপনি বলেন যে ভাইয়া আমি তো তোমার ফ্রেন্ড, ইউ ক্যান সে, আমার জন্য বিলিভ করা কঠিন। ভাই আমার এখানে একটা প্রশ্ন, যে কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের কলকাতাতে
যে আমাদের যে কনসুলেটরের বাংলাদেশ যে অ্যাম্বাসি আছে সেখানে একটা অ্যাটাক হয়েছে। এই বিষয়টা যদি বলেন, যেমন আমি আপনার একটা পডকাস্ট থেকে জেনেছিলাম যে একটা অ্যাম্বাসি হচ্ছে ওই দেশের নিজস্ব প্রপার্টি। আমি যদি একটা অ্যাম্বাসিতে হিট করি, দ্যাট মিনস হচ্ছে ওই দেশের এগেনস্টে আমি যুদ্ধ করলাম। কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে ইসরায়েল কী করলো, আপনার ইরানের হচ্ছে যে সিরিয়াতে তাদের যে অ্যাম্বাসি আছে সেখানে তারা একজনকে হত্যা করলো। তো ওই টাইমটাতে ইরান কী করলো, ওইটা স্টেট অফ ওয়ার হিসেবে নিল এবং সারা পৃথিবী কিন্তু ইরানকে কিছু বললো যখন সে মিসাইল হামলা করলো। বলবে না। কিন্তু আমাদের যেই কনসুলেটর অফিস আছে বা অ্যাম্বাসি আছে ওইখানে যে দেখলাম আমাদের পতাকা নামিয়ে ফেলা হলো, ভাঙচুর করা হলো, অনেক কিছু হলো। এই বিষয়ে যদি একটু বলেন। ভিয়েনা কনভেনশনের সম্ভবত অনুচ্ছেদ 22 পরিষ্কারভাবে এটা বলা আছে যে আপনি আপনার দেশে অন্য কোনো দেশের যদি এমবেসি থাকে তাহলে এই এমবেসির যে বিল্ডিংটা আছে অথবা এমবেসির যে মানে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারির ভিতরের অংশটা আসলে আপনার দেশ না, এটা ওই দেশ। মানে এটা রূপকার্থে বলা হয় যে ওই দেশের ওই বাউন্ডারিটা যে আছে, ওই এমবেসির ওই বাউন্ডারির ভেতরের অংশটাতে ওই দেশের আইন কানুন, ওই দেশের মানে লেহাজ চলবে। আপনি যদি ওটার ভেতরে ঢুকতে হয় তাহলে ওই ওনারের পারমিশন নিয়ে ঢুকতে হবে, ওই দেশের পারমিশন, মানে ওই অ্যাম্বাসির পারমিশন। ইভেন আপনার পুলিশ অথবা আপনার আর্মি ঢোকানোর আগে আপনি ক্লিয়ার পারমিশন নিতে হবে। কার কাছ থেকে নেব ভাই এটা? ওই যদি ইউএস এমবেসি হয় তাহলে ইউএস এর কাছ থেকে পারমিশন নেবেন আপনি, যে আমি ইউএস এমবেসির ভেতরে আমার পুলিশ পাঠাইতে চাই, আপনার ওখানে একটা সন্ত্রাসী লুকায় আছে। এই অপারেশনটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বাংলাদেশ পুলিশ করতে পারবে, কিন্তু একটা এমবেসির ভিতরে গিয়ে করার আগে ওই দূতাবাসের যে রাষ্ট্রদূত আছে তার পারমিশন নেই। মানে এটা কি ভাই যে খালি ইউএস এর ক্ষেত্রে না, ছোট কোনো একটা দেশ এনি মালদ্বীপ হলো তার ক্ষেত্রে? দেশ তো ভাই দেশি। আচ্ছা, দেশ তো ভাই দেশি, মানে এটা তো হাসিনার আমল না যে বাংলাদেশ ছোট দেশ, এটা এখন ডক্টর ইউনূসের আমল। বাংলাদেশ ইজ বাংলাদেশ, ওয়ান পিস ইন দ্য ওয়ার্ল্ড। সো এই ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ভুটানের দূতাবাস হোক, মালদ্বীপের দূতাবাস হোক, দূতাবাস ইজ দূতাবাস। দূতাবাসের জন্য এই ভিয়েনা কনভেনশন যেটা আছে এটা প্রযোজ্য। সেই আইন অনুযায়ী আপনি কোনো একটা দূতাবাসের ওয়াল ভাঙার চেষ্টা করছেন, জোর করে ঢোকার চেষ্টা করছেন, ওই দূতাবাসের কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন, অথবা তাদের ক্ষতি করার চেষ্টা করছেন, অথবা তাদের জাতীয় পতাকাকে অবমাননা করার ধৃষ্টতা দেখাইছেন, দিস ক্যান বি অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। মানে আপনি যুদ্ধ ঘোষণা করছেন, এই হিসেবে ধরা যাবে এটা। সো দ্যাট ইজ দ্য মানে ভিয়েনা কনভেনশন আর্টিকেল 22 যেটা আছে বলা আছে। তো সেই হিসাবে বাংলাদেশের সিরিজ অফ এমবেসি এবং কনসুলেট যে ইন্ডিয়াতে ছিল সেগুলোতে তো এই জিনিসটা হয়েছে, তারা ভিডিও করেছে যে আমাদের পতাকা ইয়ে করতেছে। সো এটা তো ভারতের স্টপ করানো উচিত ছিল। হ্যাঁ, ওই টাইমটাতে নিরাপত্তা দিবে কে? কারণ ওইখানে তো আমার নিজস্ব কোনো বাহিনী নাই। অবশ্যই ওই দেশের নিরাপত্তা বাহিনী আপনাকে দিবে। আপনি যে কোনো এম্বাসিতে যান, আপনি আমেরিকান এম্বাসির আশেপাশে যান, কতগুলো পুলিশ দেখতে পাচ্ছেন। আপনি এই জরুরি অবস্থার সময় আপনি যদি লক্ষ্য করে দেখেন যে একটা ফুল মিলিটারি ক্যাম্প যেখানে এপিসি টেপিসি লাগায় বসে আছে ওই মানে এমবেসি পাড়ায়। তাহলে ভাই আমরা বন্ধু হিসেবে কাকে নেব, চীনকে না ভারতকে? এখন আমি আবারও বলবো যে আমি সুনির্দিষ্ট নেমিংয়ে যাব না। আমার দেশের যে স্বার্থ আছে, এই স্বার্থ যে সর্বোচ্চ রক্ষা করবে তাকেই আমি আন্তর্জাতিক ডিপ্লোম্যাসির ভাষায় বন্ধু বলবো। এটা আমার তো ব্যক্তিগত ফ্রেন্ডশিপ না, রাষ্ট্রীয় ফ্রেন্ডশিপ। সো আমাদের যে রাষ্ট্রীয় পলিসি আছে এই পলিসিটাতে আমরা বলতেছি যে ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান, মানে হচ্ছে সবার সাথে বন্ধুতা, কারোর সাথে শত্রুতা না। আমাদের যে পলিটিক্যাল পার্টি আছে যেটা এই মুহূর্তে মানে বাংলাদেশের মতো বোল্ড পলিটিক্যাল পার্টি যেটাকে আমরা জনতার দল বলতেছি, এই জনতার দলের পররাষ্ট্রনীতিতে আমরা বলতেছি যে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করে বন্ধুত্ব। আপনি 1971 সালে মানে আমাদের দেশে সৈন্য পাঠাইছিলেন, এই জন্য আজীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। যাওয়ার সময় তো আপনি $2.2 বিলিয়ন লুট করে নিয়ে গেছেন। বাংলাদেশ থেকে যখন ভারতীয় বাহিনী চলে যায় তখন $2 বিলিয়ন, তখনকার $2 বিলিয়ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। খুলনায়, আপনাদের কারো বাড়ি খুলনার দিকে আছে কিনা আমি জানি না, খুলনায় তো মনে করেন যে মিল কারখানা ছিল তার মেশিন খুলে নিয়ে চলে গেছে তারা যাওয়ার সময়। থামানোর চেষ্টা করছিল একজন মেজর জলিল নামে একজন, উনি একজন সেক্টর কমান্ডার ছিল খুলনা, সে এটা থামানোর চেষ্টা করেছিল। তার বিনিময়ে কি করা হয়েছে? তার বিনিময়ে তাকে বন্দি করা হয়েছিল। বন্দি করে
তার মানে তাকে বলা হয় যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম গুম মেজর জলিল। এবং আপনি কল্পনা করে দেখেন যে এই লোকটা তখন এই লুটপাট বন্ধ করার অপরাধে তার কিন্তু চাকরি চলে গেল। মানে ওই ভারত দাদাকে খুশি করার জন্য আমাদের একজন সেক্টর কমান্ডারের চাকরি চলে গেছে। কি লজ্জার কথা, আমরা এটা অনুভব করি না বাঙালি হিসাবে। এখন আপনি এত পদক দিচ্ছেন ডানে বামে, তো মেজর জলিলের পদক কোথায়? আপনি 7 জন বীরশ্রেষ্ঠের জায়গায় এখন 8 জন বীরশ্রেষ্ঠ হওয়া উচিত। তাকে বন্দি করেছিল কি ভারতীয় বাহিনী? ইয়েস, ইন্ডিয়ান। তখন তো আমাদের নিজস্ব আর্মি তো আর ওভাবে ছিল না। সে তো নিজে একটা মেজর, একটা বাহিনীর প্রধান, তো সে নিজেই। তাকে তো মানে বন্দি করেছিল ইন্ডিয়ান বাহিনী। ইন্ডিয়ান বাহিনী বন্দি করে তারপরে তাকে মানে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে তার বিরুদ্ধে একটা কোর্ট অফ ইনকোয়ারি বলে, মানে তদন্ত আদালত হয়, বিচার কার্য হয়। সেই বিচার কার্যের দায়িত্ব ছিল হচ্ছে কর্নেল তাহেরের হাতে। সো কর্নেল তাহের যথারীতি তাকে নির্দোষ ঘোষণা করে, কিন্তু অভিমান করে মেজর জলিল তখন চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে চলে আসে। আচ্ছা, তো যে প্রশ্নটা ছিল যে ফ্রেন্ড তাহলে কে? জি ভাই, আমার স্বার্থ এই মুহূর্তে আমার ভাইয়ের চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে, আর ফ্যাসিলিটি এখানে এস্টাবলিশ করা উচিত। এই ভাই এখানে একটা আপনাকে প্রশ্ন করতে চাই। আমরা এখন থেকে প্রায় 2500 বছর আগে চাণক্যর নীতি শুনেছিলাম। সেখানে অর্থশাস্ত্র নামে একটা বইও উনি লিখেছিলেন, বেশ কয়েকটা বই লিখেছিলেন, মধ্যে অর্থশাস্ত্র। ওইখানে উনি 25টা নীতির কথা বলেছিলেন যে একজন রাজা কিভাবে তার প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। যদি আমরা সেই রাজার কথা বলি তাহলে বাংলাদেশের রাজা হচ্ছে জনগণ। আপনি কি সেই নীতিগুলো আমাদের তুলে ধরতে পারেন যে আমরা জনগণ কিভাবে আমাদের সেই প্রধানমন্ত্রী নির্বাচন করব? চমৎকার একটা ফ্যাক্ট এটা। সেটা হচ্ছে আজ থেকে 2500 বছর আগে চাণক্য তার অর্থশাস্ত্র নামের যে বইটা আছে ওই বইয়ে ন্যারেট করে গেছিলেন যে একজন রাজা তার মন্ত্রী অথবা আমত্ত এমপি অথবা সিনিয়র অফিসার সিলেকশনের সময় কি কি ক্রাইটেরিয়া ফলো করবে। এবং এই 25টা ক্রাইটেরিয়ার ভিতরে উনি বলছিলেন যে কোনো একজন মন্ত্রীর ভিতরে যদি 25-এর 25 থাকে গুণ, তাহলে সে প্রধানমন্ত্রী ম্যাটেরিয়াল। যদি 1/3 কম থাকে তাহলে তাকে মধ্যম সারির মন্ত্রী দায়িত্ব দেওয়া যাবে। আর যদি 2/3 কম থাকে স্টিল তাকে মন্ত্রী বানানো যাবে, বাট উনি বলছিলেন যে তাকে খনির মন্ত্রী অথবা শ্রমিকদের মন্ত্রী, এই টাইপের যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বেশি, মাথার কাজ কম, এগুলা দেওয়া যাবে। আমার একটা সেপারেট ভিডিও আছে এটার উপরে আমার চ্যানেলে, যেটা হচ্ছে 25টার স্পেসিফিক একটা একটা করে বলছি। আজকের পডকাস্টে বলতে গেলে ইট উইল বি এ লং পডকাস্ট, বাট ওইখানে ওই ভিডিওটাতে দেয়া আছে 25টা গুণাবলী কি। এর ভিতরে মেজর কিছু গুণাবলী আছে। যেমন প্রথম গুণাবলী যেটা, সেটা হচ্ছে রাজা যেই দেশে সেই দেশের নাগরিক হতে হবে। মানে বেলজিয়ামের নাগরিকত্ব নিয়ে আপনি বাংলাদেশের মানে মন্ত্রী হতে পারবেন না। মানে আমার কি তাহলে কোনো মন্ত্রী মানে কোনো দেশের নাগরিকত্বই থাকতে পারবে না, শুধু বাংলাদেশ থাকতে হবে? আপনাকে সব স্যাক্রিফাইস করে আপনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিকত্ব নেবেন। আপনাকে এটা ইভেন আর্মিতেও তাই। আপনি আর্মিতে মানে অফিসার হইতে হলে আপনার তো বাংলাদেশ ব্যতীত আর কোনো দেশের নাগরিকত্ব আপনি অ্যাভেল করতে পারবেন না। তো এটা সম্ভব। তো এইটা রাষ্ট্রের অত্যন্ত গোপনীয় বিষয় নিয়ে যেহেতু আপনি ডিল করবেন, সুতরাং আপনাকে প্রথমেই ওই দেশের হইতে হবে যদি মানে আপনি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী অথবা নেতৃত্ব স্থানে হইতে চান। 3 নম্বরে এরকম করে বলা আছে, যেমন তাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস থাকতে হবে, পরিকল্পনা প্রণয়নের ক্ষমতা এবং বাস্তবায়নের ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, তাদেরকে বাকপটু হইতে হবে। মানে আমি যদি নর্মাল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। কমিউনিকেটর হইতে হবে, হি মাস্ট হ্যাভ কমিউনিকেশন স্কিল। ইয়েস, কমিউনিকেশন স্কিলের 2টা ধাপ আছে, একটা হচ্ছে লিসেনিং আর একটা হচ্ছে টেলিং হোয়াট ইউ ওয়ান্ট টু সে। এটা ট্রান্সমিট করার ক্ষমতা থাকতে হবে। আপনি তো মানে বোবা মানুষ হলে পরে পলিটিক্স করতে পারবেন না বোধহয়, বলতে হবে তো আপনাকে আপনার দল কি চাইতেছে এটা। তারপরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনাকে স্ট্র্যাটেজিক মিলিটারি আসপেক্টে নলেজ থাকতে হবে, মানে স্ট্র্যাটেজিক ডিফেন্সের নলেজ থাকতে হবে। কেন? কারণ আগের দিনে যুদ্ধ লাগলে পরে ওই মন্ত্রী মশাই যদি বলতো আমি তো তলোয়ার চালাতে পারি না, ঘোড়ায় উঠতে পারি না, তাহলে তো আপনি মন্ত্রী হতে পারবেন না। দেশের যুদ্ধ যখন লাগবে তখন কানা খুরা লুলা সবারই যুদ্ধ করতে হবে। আর স্পেশালি মন্ত্রী পরিষদে যারা আছে, আপনি ইসরায়েলের দিকে তাকান, প্রত্যেকটা মন্ত্রী মিলিটারি ব্যাকগ্রাউন্ড মানে বিলং করে, তারা যুদ্ধে যাইতে পারে 100%, রাইট? আর বাংলাদেশের তো মনে করেন যে মানে ডায়াপার পরা লোকজন মনে করেন যে বসে থাকে, যুদ্ধ লাগলে পরে কই চলে যাবে
আল্লাহ জানে। মানে 1971-এ যখন যুদ্ধ লাগলো তখন বেশিরভাগ রাজনীতিবিদদের কোথায় পাওয়া গেছে? কলকাতায় পাওয়া গেছে। তারা বাংলাদেশে ছিল না। তারপরে এই একটা দুটো মুজিব বাহিনী টাইপের কিছু বাহিনী হয়েছিল, এরা চিটাং হিল ট্র্যাক্সে যুদ্ধ খেলছে কিছুক্ষণ, খেলা 25-30 জন চাকমারা মেরে ফেলছে। এটা হচ্ছে তাদের অর্জন। মূল যুদ্ধ তো করছে হচ্ছে দেশের লোকজন। তো এই টাইপের কোয়ালিটি দেওয়া আছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে লাস্ট একটা কোয়ালিটি আছে, 25 নম্বর কোয়ালিটি। এটা হচ্ছে একজন এমপি অথবা মন্ত্রী রাষ্ট্রের যে হবে, তার একটা কোয়ালিফিকেশন থাকা দরকার চাণক্যের মধ্যে। সেটা হচ্ছে সে যেন অযথা শত্রু উৎপন্নকারী না হয়। মানে কিছু ইন্টারেস্টিং লোক আছে দেখবেন যে তাদের কথার মাধ্যমে, তাদের আচার আচরণের মাধ্যমে, তাদের এই শো অফের মাধ্যমে, তাদের জ্ঞান জাহিরের মাধ্যমে অযথাই শত্রু উৎপন্ন করে। সেই মিষ্টতা থাকতে হবে, মানে লোকজন যেন ন্যাচারালি অ্যাট্রাক্টেড ফিল করে এই লোকটার প্রতি। সো মজার জিনিস না? তো এরকম 25টা ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো আমার এই ভিডিওতে আমি এটা এক্সপ্লেইন করছি। এখনকার দিনে ওই 25-এ সব লাগে না, ওইটাকে আবার ক্লাস্টার করে 6টা না 7টাতে চলে আসছে। ওই 6-7টা কোয়ালিটি বেস কোয়ালিটি হিসেবে মডার্ন পলিটিশিয়ানদের থাকা লাগে। তার ভিতরে দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে হি মাস্ট বি এ ভেরি গুড কমিউনিকেটর, হি মাস্ট হ্যাভ এ ভেরি গুড কমিউনিকেশন স্কিল। বাংলাদেশকে ডিফেন্ডিং প্যারাডাইস কেন বলা হয়? আচ্ছা, বাংলাদেশকে ডিফেন্ডার্স প্যারাডাইস এই জন্য বলা হয় যে ডিকে পালিত নামে একজন ভারতীয় জেনারেল, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধে ওপরে একটা বই লিখছেন। বইটার নাম হচ্ছে দ্য লাইটেনিং ক্যাম্পেন। ওই বইয়ের লাস্টে একটা টপোগ্রাফি নামে একটা অ্যানেক্স আছে। ওই অ্যানেক্সের মধ্যে বাংলাদেশের ব্যাপারে সামরিক দৃষ্টিকোণ থেকে খুব সুন্দর একটা বিশ্লেষণ দেওয়া আছে। এই বিশ্লেষণটা আমাদের সামরিক বাহিনীতে পড়ানো হয়। তো উনি একজন ভারতীয় সেনা কর্মকর্তা হিসেবে এই বিশ্লেষণটা মানে ওখানে লিখছেন। খুব মূল্যবান একটা বিশ্লেষণ। তো ওখানে উনি লিখছেন যে বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের বর্ষাকালে 200 মিটার চওড়া নদী 2 কিলোমিটার চওড়া হয়ে যায়। সুতরাং এই নদী ক্রস করার জন্য পৃথিবীতে কোনো ক্রসিং মানে সামরিক ক্রসিং এলিমেন্ট নাই। তারপর উনি বলছেন যে বর্ষাকালে এই দেশে এসে ট্যাঙ্ক চালানো অসম্ভব। আপনার সব ট্যাঙ্ক মেইন রোডের উপর রাখতে হবে সেভ করার জন্য। আর যখনই আপনি মেইন রোডের উপর ট্যাঙ্ক রাখবেন, তখন এনিমির এয়ারক্রাফট এটাকে সহজে খুঁজে পেয়ে অ্যাটাক করবে। তো এই জাতীয় কিছু বৈশিষ্ট্যের কারণে উনি বলছেন যে বাংলাদেশ ইজ এ ডিফেন্ডার্স প্যারাডাইস। মানে আমি যখন আমার দেশ ডিফেন্ড করব, তখন এই দেশ দখল করা কারোর জন্য খুব কঠিন। আর আমি যদি টাইনে আমার যুদ্ধ বর্ষাকাল পর্যন্ত নিতে পারি, তাহলে তো শেষ, টোটাল আমার অ্যাডভান্টেজে চলে আসবে। আমি এটা নিয়ে নিব, কারণ আমার দেশের ম্যাক্সিমাম লোকজন সাঁতার পারে। আমরা এই ওয়েদারে খুব কমফোর্টেবলি করি। আপনি ইভেন 71 সালের বর্ষাকালে পাঞ্জাবি সৈন্য যারা বাংলাদেশে ছিল, তারা খুব স্ট্রাগল করছে, কারণ ওদের পায়ে ঘা হয়ে যেত খুব তাড়াতাড়ি পানি বেশিক্ষণ ভেজা থাকলে পরে। তারপর বৃষ্টি তারা খুব একটা সহ্য করতে পারে না, সাঁতার তো পারেই না, অনেকে ডুবে মারা গেছে। আর ধরেন কাদার ভিতরে আপনি মনে করেন যে এটা এত বড় বোম ফালাইলেন, ওই বোম বাস্ট হয়ে খুব একটা লাভ হয় না। মানে বেশিরভাগ ক্ষেত্রে বাস্টই হয় না, কারণ একটা বোমের যে গঠন নর্মালি, সেটা হচ্ছে ওটা নোজে একটা কনকাশন ফিউজ থাকে। এই ফিউজটা যখন থাস্ট খায়, তখন বোমটা বাস্ট হয়। এখন কাদার ভিতরে পুচ করে যখন ঢুকে যায়, তখন তো ওই শক্তিশালী থাস্ট পায় না, তখন অনেক বোম বাস্ট হয় না। ঠিক আছে? তো এই জন্য দেখবেন যে কিছু বোম আছে যেগুলো পানিতে কেউ ফায়ার করে না, কারণ লাভ নাই, পানিতে আপনি কনকাশন পাবেন না। তো এই কাদা পানির একটা অ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে আপনি যখন বর্ষাকালে বাংলাদেশে আপনি তো অনেক বড় এরিয়া পাচ্ছেন না, তখন ছোট ছোট জায়গা যেখানে পানি জমে না, ওই জায়গাগুলোতে আপনাকে দ্বীপের মতো যে জায়গাটা ভেসে থাকে, ওখানে আপনাকে ক্যাম্প বানাইতে হয়। তখন কি হয়, রাতের অন্ধকারে ধরেন যে ব্যাঙের মতো সাঁতার কাটা এসে গুলি করে 71-এ যেরকম মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ করে করে ফেলছে। তো এই জন্য বাংলাদেশকে বলে যে ডিফেন্ডার্স প্যারাডাইস। এবং ডিফেন্ডার্স প্যারাডাইস এই কারণে বলে যে জিওগ্রাফির এগেনস্টে তো আপনি ফাইট করতে পারবেন না, উই ক্যানট ফাইট জিওগ্রাফি। আজকে আফগানিস্তানের জিওগ্রাফির কারণে আফগানিস্তানকে ইউএসও হারাইতে পারে না, রাশিয়াও হারাইতে পারে না। 2বার ট্রাই করছে, রাশিয়ান লাল ফৌজ ট্রাই করছে, ইউএস আর্মিও ট্রাই করছে। সুইজারল্যান্ড এরকম একটা দেশ, যেই দেশের মানে অ্যাটাক করা যায় না এমন একটা লোকেশনে আছে। ইরান এরকম একটা দেশ, যেই দেশটাকে আপনি সহজে অ্যাটাক করতে পারবেন না। তো ওইরকম আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের নদী। আমেরিকাকে কি ভাই আমরা ওইভাবে চিন্তা করতে পারি?
আমেরিকা একটা মানে একদিক থেকে বলা যায়, কারণ হচ্ছে আমেরিকা একটা সেপারেট মহাদেশ এবং ওরা এত বড় যে ওদেরকে ক্রস করে গিয়ে এখন পর্যন্ত 2টা বিশ্বযুদ্ধে বা ওদেরকে সরাসরি অ্যাটাক করা যায় না। একমাত্র জাপানিজরা কিছু বেলুন পাঠাইছিল, ওগুলো দিয়েই মানে অ্যাটাক করার চেষ্টা করছিল। না, কামিং ব্যাক টু বাংলাদেশ, যে ওই নদী নালা এবং এই যে আমাদের সেট আপ, এটার জন্য আমাদের আমরা যদি আমাদের আর্মিকে এই বর্ষার সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করতে পারি, তাহলে এটা ট্রুলি একটা ডিফেন্ডার্স প্যারাডাইজ হয়ে যাবে। যদিও ভারত ক্রমাগত নদীতে বাঁধ কেন দিচ্ছে তার একটা কারণ আমরা আন্দাজ করতে পারি। কারণ আপনার প্যারাডাইস উইল বি লস্ট যদি নদী চলে যায়। আপনার নদী যদি শুকায় যায়, তখন ভারতীয় ট্যাঙ্ক খুব সহজেই আমাদের দেশে চলাফেরা করতে পারবে। তাহলে সেক্ষেত্রে আপনি তো সেনাবাহিনীতে ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আদৌ এরকম প্ল্যান করা হয় যে বাংলাদেশকে প্যারাডাইস হিসেবে বা ডিফেন্ডার কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বর্ষাকালের সাথে যুদ্ধ অ্যালাইনমেন্ট রেখে করার, এরকম কি আমরা আমাদের ফোর্সে শেখাই বা ট্রেনিং করাই? আমাদের দেশে 2টা এক্সারসাইজ হয়, একটা হচ্ছে শীতকালীন এক্সারসাইজ আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন এক্সারসাইজ। সো এই গ্রীষ্মকালীন যে এক্সারসাইজটা হয় এটা কিন্তু বর্ষাকালে হয়। বাট আমি যেটা বলবো যে আমাদের আরও ইমপ্রুভ করার জায়গা আছে। যেমন আগেকার দিনে ওয়েস্টার্ন মুভি দেখছেন? ওয়েস্টার্ন মুভিতে রাইফেল একটা স্ক্যাবার্ডে রাখতো। স্ক্যাবার্ড বুঝেন তো? মানে একটা বক্সের মধ্যে গিটার বক্সের মতো একটা গিটারের বক্সের মতো বক্স খুলে বক্সের ভিতরে রাইফেলটা রাখতো। এটা জি। কেন রাখতো জানেন? ঘোড়া যখন অনেক জোরে দৌড়ায় তখন ঘোড়ার গা ঘেমে যায়, ওই ঘামটা লাগলে পরে রাইফেলটা মানে মরিচা ধরে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ওই ঘাম ধুলা ময়লা থেকে বাঁচানোর জন্য, রাইফেলটাকে বাঁচানোর জন্য স্ক্যাবার্ড করা হয়। আমাদের দেশে বর্ষাকালে যুদ্ধ হবে, বর্ষাকালে আমাদের সৈন্যরা আমাদের অস্ত্র নিয়ে যে নদীতে সাঁতার কাটবে অথবা কমান্ডো অভিযান করবে, তাহলে ওদের রাইফেলের একটা ওয়াটারপ্রুফ স্ক্যাবার্ড থাকা উচিত না? এরকম অনেক জায়গা আছে যেখানে ইমপ্রুভ করার জায়গা আছে। আপনি বর্ষাকালে চামড়ার বুট পরে খুব বেশি দূর যেতে পারবেন না, কারণ চামড়া পানি সোক করে ভারী হয়ে যায় অনেক। সুতরাং আপনার ওই টাইপের ব্রিদিং বুটস দরকার, ট্যাকটিক্যাল বুটস দরকার, যেটা পরে আপনি বর্ষাকালে মানে খুব কুইকলি মুভ করতে পারবেন, ইভেন চাইলে সাঁতার কাটতে পারবেন। আপনার ওই রকম ফ্যাব্রিক্স দরকার যে ফ্যাব্রিক্সটা বর্ষার পানি পড়লে পরে খুব দ্রুত শুকায় যায়। সো আমি তো খুব ট্যাকটিক্যাল লেভেলে বললাম কিছু জিনিস, যেটা মেবি ভাই এখানে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমরা যদি পৃথিবীর শুরু থেকে ইতিহাস দেখি, আমরা যদি রোমান সাম্রাজ্য, বার্জেন্টাইন সাম্রাজ্য দেখি, যে কনস্ট্যান্টিনোপল তাদের যে বিশাল দুর্গ ছিল, এবং যখনই যে সাম্রাজ্য ছিল এই টেকনিক্যাল বিষয় কিন্তু তারা ইউজ করেছে। ইভেন ভাইয়া যদি আপনি সুলতানি আমল দেখেন, সুলতানি আমলে যখন বাংলার সুলতানরা মুঘলদের সাথে যুদ্ধ করতো, তারা সবসময় যুদ্ধটাকে বর্ষার সময় টেনে আনতো, যার ফলে মুঘলরা তাদেরকে ডিফেন্ড করতে পারতো না। সেইখানে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত বছর চলে গেল, আমরা সেরকম কোনো প্রসেস কেন নিলাম না বা সিস্টেম কেন ডেভেলপ করলাম না? না, আমরা ডেভেলপ করছি, আমি বলছি না যে নাই, আমাদের আছে। বাট যেটা হয় কি যে মানে ইমপ্রুভমেন্ট তো শেষ নাই। আর মাঝখানে যেটা হয় যে পলিটিক্যাল উইলের ওপর অনেকটা ডিপেন্ড করে। আপনি যখন নিশ্চিত হয়ে যান যে ডিওএইচএস এর ভেতরে আপনার বাসা এবং ডিওএইচএস এর ওভারঅল সিকিউরিটি ভেরি স্ট্রং, তখন আপনি ন্যাচারালি আপনার বাসার দারোয়ানটা অত সিরিয়াসলি আর দেখেন না, কারণ আপনি জানেন যে এটা ওভারঅল ইনহারেন্ট সিকিউরিটি আছে। সুতরাং এইটা আর ওর পিছনে আর ইনভেস্টমেন্ট অত করার দরকার নাই হয়তো। তখন আপনি আসলে দারোয়ান খুঁজেন না, তখন আপনি কেয়ারটেকার খুঁজেন যে আচ্ছা ঠিক আছে আমার সব কিছু মিলে দরজার আশেপাশে থাকবে, এই করবে। তো কোনো একটা কান্ট্রি যখন আপনাকে এই আশ্বস্ততা দেওয়ার চেষ্টা করে যে অ্যাটাক তো করলে আমরাই করব, আমরা তো করবোই না তোমার জীবনে অ্যাটাক, আমরা মিলমিলাপে করব সব কাজ, তখন ন্যাচারালি আপনার আর্মির গুরুত্ব কমতে থাকে। তখন দেশের ভিতরে ওই ধরনের কথা চালু হয়ে যায়, আর্মির আবার কাজ কি? না, আমরা ছোটবেলা থেকে কিন্তু ভাই এটা শুনে শুনে বড় হয়েছে যে আমরা তো আর ভারতের সাথে যুদ্ধ করতে যাব না, তাহলে তা আমাদের আর্মির কাজ কি? রাইট। এখানে তো আমি ডিরেক্ট আপনাকে কোশ্চেন করি, ভারত কি বাংলাদেশকে দখল করার জন্য যুদ্ধ করবে? আর যদি করে, সেই ক্ষেত্রে কি আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো? ভেরি ইন্টারেস্টিং। নাম্বার ওয়ান হচ্ছে যে আজ থেকে 2500 বছর আগে সঞ্জু আর্ট অফ ওয়ার নামে একটা বই আছে, ওই বইয়ে একটা চমৎকার কথা বলে গেছে। প্রথম লাইন যে যুদ্ধ হচ্ছে দেশের একটা ভাইটাল ইস্যু, এর ফলে একটা দেশ হয় টিকে যায় আর নাহলে ধ্বংস হয়ে যায়। ইটস এ পাথ টু রুইন।
সুতরাং যুদ্ধবিদ্যা অধ্যয়ন করা অত্যন্ত জরুরি, দেশের শাসক এবং সামরিক অফিসার সবার জন্যই এটা জরুরি। যুদ্ধবিদ্যা অধ্যয়ন করলে আমরা কি দেখি? যুদ্ধ কখনো জেনারেল সাহেবরা ডিক্লেয়ার করে না, মেজর সাহেবরা ডিক্লেয়ার করে না। নর্মালি একটা দেশের যুদ্ধ ডিক্লেয়ার করা হচ্ছে সেই দেশের সংসদ। আচ্ছা, সেই দেশের সংসদে আগে রেটিফাই হইতে হয় যে যুদ্ধে যাব আমরা। কেন এটা সংসদে রেটিফাই করতে হয়? কারণ যুদ্ধ লাগলে পরে আপনার পুরো ইকোনমি ইনভেস্ট করতে হবে যুদ্ধের ব্যয়ের পিছনে, ঠিক আছে? এখন বাংলাদেশ 16 কোটির একটা দেশ, প্রায় 2 লাখ সামরিক সদস্য আছে, অ্যানাদার 6 লাখের মতো আছে হচ্ছে প্যারামিলিটারি ফোর্সেস লাইক আনসার, ভিডিপি, তারপরে বিজিবি, পুলিশ, এগুলো মিলে। তাহলে 6 লাখ আর 2 লাখ হলো 8 লাখ। 8 লাখ প্লাস হচ্ছে যদি যুদ্ধ লেগে যায় তাহলে আমাদের দেশের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেরকম বলা হয় যে ইয়াং এইজে আছে 4.5 কোটি। তো 4.5 কোটির ভিতরে বাদই দিয়ে দিলাম 1 কোটি, ধরলাম যে 1 কোটি যাদের যেহেতু আর যাওয়ার জায়গা নাই, বাকিরা মানে রাজাকার হোক, বাকিরা রিফিউজি হোক, রিফিউজি তো আর নিবেই না, এবার রিফিউজি হওয়ার জায়গা নেই। সো বাকিরা ইনফেক্টেড হয়ে গেলো, 1 কোটি রয়ে যাবে যাদের বয়স হবে ধরেন যে 18 থেকে 22 অথবা 30, এবং এরা অস্ত্র হাতে তুলে নিবে। তাহলে বাহিনীর সাইজ দাঁড়ালে কত? 1 কোটি 8 লাখ। 1 কোটি 8 লাখের একটা বাহিনীর এগেনস্টে ফাইট করতে আসলে আপনাকে মোটামুটি ক্লসউইজের মানে ওয়ার ভিক্টরি রেশিও হচ্ছে 3:1। তার মানে 1 কোটি 8 লাখের এগেনস্টে আপনাকে যেতে হবে 3 কোটি 24 লাখ নিয়ে আসতে হবে, মানে উইন করতে হলে। আরে আপনি বুঝতেছেন না, ইউক্রেন তো আপনি ভাবছিলেন যে সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে রাশিয়া দখল করে ফেলবে, পারছে? এত শক্তিশালী দেশ। গাজা মাত্র 40 কিলো একটা স্ট্রিপ, এটা দখল করতে পারছে? সো মানে আপনার মানে উইনিং ইজ সামথিং ডিফারেন্ট। ভিয়েতনাম, আমেরিকা যে এত শক্তিশালী দখল করতে পারছে। তাইলে ধরেন যে গাণিতিকভাবে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া যে মানে আমি একটা দেশে দখল করতে হলে তার যে টোটাল ফোর্স তার 3 গুণ ফোর্স আমার লাগবে। 3 গুণ লাগবে। এটা হচ্ছে উইনিং রেশিও, এর কমে আপনি পারবেন না। এখন হ্যাঁ, আপনি চোরাগুপ্তা হামলা চালাইলেন, তাতে তো আর আপনার বিজয় সুনিশ্চিত হচ্ছে না। সো আমি জাস্ট সিনারিও বলতেছি, মানে কে অ্যাটাক করলে কি হবে সেটা আমি রেজাল্ট বলবো না, আমি আপনাকে সিনারিও বলবো। এখন ধরেন যে আপনি অন্য অঙ্ক বাদ দেন, শুধুমাত্র বাংলাদেশের ধরেন যে 10টা ডিভিশন আছে, ডিভিশন, যুদ্ধের ডিভিশনে বলি, তো 10টা ডিভিশন আপনি মানে হারাইতে হলে 30টা ডিভিশন নিয়ে আসা লাগবে। ভারতের টোটাল 60টা ডিভিশন আছে, 60টা ডিভিশনের ভিতরে আপনি 30টা ডিভিশনের দিকে পাঠিয়ে দিলেন, রইল বাকি কত? 30টা ডিভিশন। 30টা ডিভিশন নিয়ে চায়নাকে ঠেকাবে না পাকিস্তানকে ঠেকাবে? মানে আপনি চাইলেই আসলে, মানে অনেকে বলে না যে আমি অনেক বড় লোক, তোর খায় ফেললো, বাট সব টাকা ইনভেস্ট করা। আপনি চাইলেই এখানে এখন 1 কোটি টাকা আনতে পারতেছেন না। আবার 1 কোটি টাকা যদি আনেন তাহলে আপনার অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এত ব্যবসা বন্ধ করবেন কি স্বার্থে? হেয়ার কামস যুদ্ধের প্রথম এবং মূল উপাদান, সেটা হচ্ছে ইন্টারেস্ট কি। ভারত চাইলেই মালদ্বীপ দখল করে ফেলতে পারে, ইন্টারেস্ট কি? দখল করলে তার লাভটা কি? কি পাচ্ছে সে বেনিফিটে, আউটকাম কি আসছে, বিনিময়ে কি পাচ্ছে? মানুষ যুদ্ধ করে প্রথমত হচ্ছে যখন তার দেশের মাটি কম্প্রোমাইজ হয়। মানুষ যুদ্ধ করে যখন তার দেশের জনগণ কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, মানে আরেক দেশ এসে আমার দেশের জনগণকে ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলতেছে, তখন। বাট যেই জিনিস টাকা দিয়ে সলভ করা সম্ভব, এটার জন্য নর্মালি মানুষ যুদ্ধে যায় না। ভারতের বাংলাদেশে ইন্টারেস্ট কি? 7 সিস্টারে যাওয়ার রাস্তা দরকার ওর, এছাড়া আর কোনো ইন্টারেস্ট নাই। এটার জন্য কি সে যুদ্ধ করবে কিনা আমার সাথে, এটা দেখতে হবে, তাই না? এই যুদ্ধটা করতে যদি তার 1000 কোটি টাকা খরচ হয়, তাইলে 7 সিস্টার্সে যাওয়ার আরেকটা রাস্তা বাইর করতে যদি তার 500 কোটি টাকা খরচ হয়, তো সে কোনটায় যাবে? 500 কোটি টাকা যাবে, ন্যাচারাল অঙ্ক। বাট দেন যুদ্ধ কি কখনো হবে না? এটা কি কখনো করবে না? করতে পারে। করতে পারে এই কারণে যে তার হায়দ্রাবাদ দখলের হিস্ট্রি আছে, তার সিকিম দখলের হিস্ট্রি আছে, সুতরাং বাংলা দখলের খায়াস তার হইতেই পারে। এই খায়াস তার হইতে পারে ভেবেই বাংলাদেশের সেনাবাহিনী দরকার। এখন বাংলাদেশের যদি তারা অ্যাটাক করে,
তাহলে আমাদের কাজ হবে হচ্ছে যে তার সেই আক্রমণ যেটা হবে সেটা তার জন্য যেন অত্যন্ত ব্যয়বহুল হয় সেটা নিশ্চিত করা। বাংলাদেশ মিলিটারির আসলে ওই প্ল্যানগুলো আছে। মানে আগে তো নিজের পুরো বডি আস্থা রাখা লাগবে আপনার মাইট দেওয়ার আগে। মাইট দিতে এসে যদি দেখা যায় হাত একদিক খুলে চলে গেছে, পা আরেকদিক খুলে চলে যেতেছে, তাহলে তখন আপনার টেনশন থাকার কথা। সো আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে ওইটাই, যে আমরা সজারু স্টাইলে ফাইট করি। মানে আমি আপনার গুতাগুতি করবো না, কিন্তু আপনার হাতির মতো আসছে না, এসে আমার চাপ দেওয়ার চেষ্টা করবেন, আপনার ওয়েট বেশি, আপনার পায়ে কাঁটা বেশি বিঁধবে। দিস নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনি যখন আমার সাথে খেলাধুলা করার চেষ্টা করবেন তখন আপনার হাত পা মাথা নিয়ে অনেকে খেলার চেষ্টা করবে, ওইটা মাথায় রাখা লাগবে। সো বাংলাদেশ অনলি মিলিটারিতে ইনভেস্ট করার উচিত না, বাংলাদেশের একই সাথে ইনভেস্ট করতে হবে ওইটাতে, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট যেটা আছে ওই জায়গায়। মানে চায়না এবং পাকিস্তানের সাথে আমার খুব ভালো দহরম মহরম এই কারণেই দরকার। ইউক্রেনে যখন রাশিয়া অ্যাটাক করলো তখন রাশিয়াকে হেল্প করার জন্য ইরান সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল, তার বিনিময়ে আজকে যখন ইউএসএ ইরানকে হুমকি দেওয়ার চেষ্টা করতেছে তখন রাশিয়া আবার তাকে সাপোর্ট দিচ্ছে যে তুমি অ্যাটাক করতে পারবা না। এই ধরনের অনাক্রমণ চুক্তি অনেক আছে ইতিহাসে। ন্যাটোর কোনো একটা কান্ট্রিকে আপনি অ্যাটাক করলে পরে বাকি কান্ট্রি আপনাকে অ্যাটাক করবে, এটা চুক্তি, ঠিক আছে? পাকিস্তানের সাথে এরকম একটা চুক্তি আমাদের হইতেই পারে, চায়না একটু দূরে হয়ে যায়, বাট পাকিস্তান যেহেতু বর্ডার শেয়ার করতেছে সুতরাং তার সাথে একটা চুক্তি হইতেই পারে যে যদি তোমাকে আক্রমণ করে আমি ওরা আক্রমণ করব, আবার আমাকে যদি আক্রমণ করে তুমি আক্রমণ করবা ওকে, হইলে সমস্যা কই? তারপরে যেমন পাকিস্তানের কাছে নাকি ইদানিং আমি শুনতেছি যে অনেক টাকা পয়সা পাই আমরা, তো টাকা পয়সা না পেয়ে অনেকে বলে, জনগণের অনেকে আমার একটা পোস্টে এসে বলতেছিল যে স্যার টাকা দেওয়ার দরকার নাই, 2টা নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে দিই। এখন জনতা জনার্দন, জনতা যদি এরকম প্রত্যাশা করে তাহলে বাংলাদেশেরও ভেবে দেখা দরকার, পাকিস্তানেরও ভেবে দেখা দরকার। এখানে যদি 4টা ওয়ারহেড থাকে ওর লাভ আছে না? ওরও তো লাভ আছে। সো ডেল ভাই, অ্যাবাউট আরাকান আর্মি এবং মায়ানমার, এই মোমেন্টে আমরা আসলে যে আরাকান আর্মি যে আছে যে রাখাইন দখল করলো, তারপর আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা ক্রাইসিস মোমেন্টে আছি অনেক দিন ধরে, ওদেরকে ফেরত পাঠাতে চাচ্ছি না। তো আমরা এখন আসলে মানে ওই জায়গাটাতে কোথায় আছি এবং আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত মায়ানমারের সাথে? আচ্ছা, মিয়ানমারের সাথে আমাদের স্ট্র্যাটেজি আসলে খুব ইন্টারেস্টিং এই কারণে যে নাম্বার 1, মিয়ানমার আসলে একটা মানে দুষ্টু রাষ্ট্র অনেক আগে থেকেই। কেন ভাই? কারণ ওদের দেশের জিনিসপত্র সব উল্টাপাল্টা কি, রোহিঙ্গা নামে যে একটা জাতি আছে ওরা এটা লিস্টেই আনে নাই, কখনো স্বীকারই করে না। টিল টুডে ওদের লিস্টে নাই রোহিঙ্গা নামে কোনো জাতি। ওরা এদেরকে বলে বাঙালি অথবা কালা, ঠিক আছে? আমাদের সাথে তো স্টাফ কলেজে ওই মিয়ানমারের অফিসাররা ট্রেনিং করতে আসছিল, তো দে ডু নট বিলিভ যে রোহিঙ্গা বলতে কেউ আছে এই জায়গায়, এটা প্রথম জিনিস। দ্বিতীয়ত মজার জিনিস হচ্ছে যে ওদের পার্লামেন্টের 25% সিট সার্ভিং মিলিটারি অফিসারদের জন্য বরাদ্দকৃত। হ্যাঁ, এবং সাংবিধানিকভাবে আপনি কখনো ওই কোরাম করতেই পারবেন না যেটা দিয়ে আপনি এই আইন চেঞ্জ করতে পারবেন। এখন ওদের দেশে তো আমাদের মতো স্টুডেন্ট নাই যে 5ই আগস্টের মতো করবে, যদিও আমরা 5ই আগস্টে মানে এত বড় একটা বিপ্লবের পরে সেই আগের সংবিধানই আঁকড়ে ধরে রাখছি। মানে আপনার পাঞ্জাবির হাতা ছিঁড়ে গেছে, পকেট ছিঁড়ে গেছে, পেটের মাঝখানে ছিঁড়ে গেছে, এইটা রিপেয়ার করতে লাগবে 500 টাকা, অথচ 300 টাকায় পাঞ্জাবি নতুন একটা কেনা যাইতো। আমরা ওই 500 টাকার অপশনে যাচ্ছি, ওইটারই আমরা জোরাতালি দেওয়ার চেষ্টা করতেছি। ওয়ারেজ খুব ভালো হইতো যদি এই চান্সে আমাদের পুরা সংবিধানটা নতুনভাবে আমরা করতাম। আর এখনকার দিনে এই এক্সপার্টিসে এটা করা এমন কোনো কঠিন ব্যাপার ছিল না। বিপ্লব তো হয়েছিলই, বাট যেটা হয়েছে যে বিপ্লবটা মাঝখানে গিয়ে মিসক্যারেজ হয়ে গেল। মানে বিপ্লবোত্তর সমাজে যে একটা ইনসাফ প্রতিষ্ঠিত হয় ওটার চান্সই পেলাম না আমরা। এই চোর আর জোচ্চোর আর খুনি আর ধর্ষকের দল কিছুদিনের জন্য গর্তে ঘাপটি মেরেছিল, এখন হেলমেটটা খুলে আবার বাইরে আসতেছে। আফসোস, এখন ধরেন যে যারা বিপ্লব করছিল তাদেরকে, মানে একটা কথা আছে না যে একটা হিরোরে আপনি অনেকদিন বাঁচায় রাখলে ও আলটিমেটলি ভিলেন হয়ে যায়। তো যে ছেলেরা এই হিরোইক বিপ্লবের কাজটা করলো তাদেরকে আপনি এখন যত দিন যাবে আস্তে আস্তে দেখবেন যে এদেরকে বিভিন্নভাবে মেলাইন করা হবে, অপদস্থ করা হবে।
আর ওরা যদিও মানতে চায় না, তারপরে ওদের অভিজ্ঞতা কম, বয়স কম, ওরা আস্তে আস্তে নিজেদেরকে এখানে হারাইতে থাকবে। বালক রাজা দিয়ে দেশ চলে। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত বালক ছিলেন, কিন্তু বালক মন্ত্রী দিয়ে ক্যাবিনেট বানায় দেশ চলে না। চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রীর নাম কি? চাণক্য। তাহলে বালক রাজা দিয়ে দেশ তখনই চলে যখন চাণক্য লেভেলের মন্ত্রী থাকে, রাইট? আমাদের ছোট ভাইরা যেটা করছে যে তারা মানে এই যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছে এদের শেল্টারে আসে নাই। এটা ভুল হয়েছে না সঠিক হয়েছে এটা পরে ইনশাল্লাহ জানা যাবে। বাট এর আগেও তো ভিপি নুরেরও তো একই রকম একটা উদ্যোগ ছিল, তারপর একসময় এসে হারায় গেল। একসময় জাসদের একটা উদ্যোগ ছিল, জাসদের একমাত্র ফাইট ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমানের এগেনস্টে ফাইট। যেদিন শেখ মুজিবুর রহমান মারা গেল জাসদ অপারেশন কি হয়ে গেল, ওই লোকটাই তো নাই, সুতরাং ফাইট চলে গেছে। এদের ফাইট ছিল হচ্ছে ইয়ার এগেনস্টে, স্বৈরাচারের এগেনস্টে। কিন্তু স্বৈরাচারের এগেনস্টের এই ফাইটটা স্বৈরাচার যখন পালায় চলে গেল, তারপর এটা হঠাৎ করে অপ্রাসঙ্গিক হইতে শুরু করলো। অনেকে মনে করে যে তারা যদি পলিটিক্যাল টিম আপ না করে এই জাতীয় ঐক্যটা ধরে রাখতো তাহলে আমাদের দেশে অনেক কিছু পাইতে পারতো। বাট যাই হোক, এখন যেটা হয়েছে এটা তো ইয়ে করা যাবে না। বাট এই পলিটিক্যাল টিম করার পরেও এখন একটা ভেঙে তিনটা হয়ে যেতেছে। আমি অনেকবার বলার চেষ্টা করছি, আমার তো পলিটিক্সে আসা খুব রিসেন্টলি 20 মার্চ থেকে আপনি বলতে পারেন, গত মার্চ মাসের 20 তারিখ থেকে। তার এক মধ্যে আমি বিভিন্নভাবে বলার চেষ্টা করছি যে প্লিজ ফাইন্ড মেন্টরস, প্রোটেক্টার্স, যারা তোমাদেরকে প্রোটেক্ট করতে পারবে। কারণ তোমরা এই যে 10, 20, 50 জন যারা সামনের সারিতে আসো, এরা হয়তো মানে পলিটিক্যালি একটা ফিউচার করে নিতে পারবা, বাট বাকি যে 50 লাখ ছেলেপেলে আছে এরা কই যাবে? এরা তো ঘুরে ফিরে বিভিন্ন ওই যে অফিসে যেতে হবে চাকরির জন্য, চাকরির জন্য গেলে পরে তাদের কাছে জুলাই আগস্টের সার্টিফিকেট চাইবে না, স্কিল সার্টিফিকেট চাইবে। ওই স্কিল সার্টিফিকেটগুলো তো তাদের করার যে সময়গুলো আছে সেগুলো নষ্ট হচ্ছে এখন। যে বাবা মা 5ই আগস্টে নিজের হাতে তুলে দিছে যা মানে দেশের জন্য কিছু একটা কর, তারা এখন তাদের ছেলেদেরকে বলতেছে যে প্লিজ নাও গো ফর IELTS, নাও গো ফর জব। ভাই আমরা ওই কোয়েশ্চেনে চলে যাই যেটা আমরা মিয়ানমার সম্বন্ধে বলছিলাম। আচ্ছা, তো মিয়ানমারের ক্ষেত্রে যেই দুর্ভাগ্যজনক জায়গা থেকে এখানে আসলাম সেটা হচ্ছে যে মিয়ানমারে কিন্তু এরকম ছাত্র আন্দোলন হওয়ার সুযোগ নাই, সুতরাং তাদের সংবিধান আসলে এটাই থাকবে। সুতরাং ওদের সংবিধানে আর্মি সবসময়ই থাকবে, ওদের রাষ্ট্রযন্ত্র সবসময় আর্মি দ্বারাই পরিচালিত হবে। তো এই জন্যই বললাম যে এটা একটা ইন্টারেস্টিং কান্ট্রি, যারা আরাকানে যে রোহিঙ্গারা আছে এদেরকে স্বীকৃতি দিতে চায় না। কিন্তু আরাকানের একটা হিস্ট্রি আছে। আরাকানের হিস্ট্রি কি? আরাকান কিন্তু একটা স্বাধীন দেশ ছিল। এখন অনেকেই বলে যে, অনেকেই ভুলে গেছে এগুলা, যে এক সময় পর্তুগিজরা পুরা সাতক্ষীরা অঞ্চল মানে এই আরাকানের যে ইয়ারা আছে, মগ আছে, মগ জলদস্যু, আমরা যাদের কিছু বংশধরকে এখন কক্সবাজারে দেখতে পাই, ওই যে কি মার্কেট বলে এগুলাকে, বার্মিজ মার্কেটে তাদের মানে বাংলাদেশের তাদের যে বংশধর রয়ে গেছে তাদেরকে দেখি। এই মগ জলদস্যুরা এবং পর্তুগিজরা মিলে ঢাকা 3বার অ্যাটাক করছে, লুটপাট করছে। এবং এই মানে নাফ নদী থেকে শুরু করে এই রেঙ্গুন থেকে শুরু করে আমাদের নদীর যে চ্যানেল আছে, এই চ্যানেলের 2 পাশ লুটপাট করতে করতে ওরা শেষ করে ফেলছে। এর চমৎকার চমৎকার বই আছে, এইসব বইয়ে ময়ূর সিংহাসন নামে একটা বই বোধহয় আছে, আমি নামটা যদি সঠিক বলে থাকি। ওরা এই গ্রাম থেকে পুরুষ মহিলাদেরকে দাস হিসেবে নিয়ে যেত এবং সুপারির পাতা দিয়ে দড়ি তৈরি করে হাতের এখানে ছিদ্র করে ফেলতো, করে 10-12 জনকে একসাথে লুপ বানায় হাতে এরকম করে বেঁধে নৌকার পাটাতনে ফেলে রাখতো, নিয়ে যেতে হচ্ছে আরাকানের ওখান থেকে রেঙ্গুন টেঙ্গুন হয়ে দাস হিসেবে বিক্রি করতো বাইরে। 1960 সাল পর্যন্ত, 1960 না, 1660 সাল পর্যন্ত, 1660 সাল পর্যন্ত চিটাগং অ্যাকচুয়ালি আরাকানেরই অংশ ছিল। আচ্ছা, এই জন্য আপনি ওইসব জায়গায় অনেক নাম পাবেন, যেমন কোট, লাঙ্গল কোট, আবার পালং, কুতু পালং, এগুলো আসলে বার্মিজ নাম। পালং মানে হচ্ছে ছোট ছোট জমিদারি, আচ্ছা, কোট মানে হচ্ছে ছোট ছোট ক্যান্টনমেন্ট, আচ্ছা, যেখানে সৈন্যরা থাকে। তো এই জায়গাগুলো তো আগে আরাকানের আন্ডারে ছিল। এবং
ইয়াতে আওরঙ্গজেবের ভাই শাহ সুজা, আওরঙ্গজেব যখন শাহজাহান মারা গেল তখন আওরঙ্গজেবের সাথে শাহ সুজার যুদ্ধ হইল, যুদ্ধে মানে মসনদের জন্য, এবং সেইখানে আওরঙ্গজেব জিতে গেল, শাহ সুজা হেরে গেল। হেরে যাওয়ার পরে সে করলো কি, এই এখনকার যে রাস্তাটা আছে এই কক্সবাজার এদিক দিয়ে, এই রাস্তা দিয়ে সে আরাকানের রাজ দরবারে গেছিল। যদিও এর পরের হিস্ট্রিটা, যেটা মেরিন ড্রাইভ বলে এই রাস্তাটা দিয়ে, না এটার নাম হচ্ছে সুজা রোড, আচ্ছা এখনো আছে, জি সুজা রোড বলে এটাকে। সো এই সুজা যে রাস্তা দিয়ে তার হাতি বাহিনী টাহিনী নিয়ে আরাকানে গেছিল। যাওয়ার পরে অবশ্য ঘটনা খারাপ হয়েছে। আরাকানের রাজা শাহ সুজার মেয়ে ছিল আমেনা, তাকে জোর করে বিয়ে করতে চাইছিল, বিয়ে করছিল, এবং ওই ঘটনার প্রতিবাদ করার কারণে ওই আরাকানের রাজা শাহ সুজাকে মেরে ফেলে, এবং টিল ডেট শাহ সুজার কবর এখনও পাওয়া যায় নাই, তাকে মেরে কোথায় ফেলছে। এবং পরবর্তীতে এইটার প্রতিশোধ নেওয়ার জন্য ওই আওরঙ্গজেব মুঘলদেরকে পাঠায়। এরপরে যে সুবেদারদের নাম আমরা শুনি, শায়েস্তা খান, এই সে আস্তে আস্তে এসে তারপরে এই জায়গা থেকে আরাকানিজ যারা আছে তাদেরকে উইথড্র করে, পরাস্ত করে। এবং সন্দ্বীপ, একটা দ্বীপের নাম আমরা প্রায়ই শুনি। সন্দ্বীপ কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা নেভাল বেস ছিল মুঘলদের জন্য। ওই সন্দ্বীপ থেকে অপারেশন পরিচালনা করে পর্তুগিজ, মগ এবং আরাকানিজ যেগুলো আছে এগুলোর আস্তে আস্তে ক্লিয়ার করে পরে এই বেঙ্গল এরিয়াটা ক্লিয়ার করে। তো এখন আরাকানের যে লিগেসি আছে, আরাকান আগেই একটা স্বাধীন দেশ ছিল, পরবর্তীতে আবার মানে মেইনল্যান্ড বার্মার যে রাজা একজন, সে এসে আরাকান দখল করে। তো মেইনল্যান্ড বার্মার সাথে আরাকানের মাঝখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে একটা পর্বত সারি আছে, ওইটার জন্য এই দেশটা অনেক দিন মানে স্বাধীন রাষ্ট্র হিসেবে ছিল। বাট পরে এক সময় এসে মেইনল্যান্ড বার্মার রাজারাই এটা দখল করে ফেলে এবং আরাকান স্বাধীনতা হারায়। এরপরে যেটা হইল যে 2017 সালে রোহিঙ্গাদের বড় একটা ইনফ্লাক্স আমাদের এখানে আসছে। বাট অনেকেই জানে না সেটা হচ্ছে যে আমাদের কক্সবাজার হচ্ছে ব্রিটিশ একজন অফিসার হিরাম কক্সের নামে নামকরণ করা হয়েছে। এই হিরাম কক্স ব্রিটিশ আমলে কক্সবাজারে এসেছিলেন তখনকার সময় রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণ করার জন্য। আচ্ছা। সো তার মানে যে রোহিঙ্গার যে এইখানে আসা, ওদিকে প্রেশার পড়লেই এদিকে পালায় আসা, এটা অনেক পুরানো একটা ইয়া। সো এখন যেটা হয়েছে, খুব দ্রুত মেইনল্যান্ড বার্মার সিনারিও চেঞ্জ হতে শুরু করলো। ওই যে ব্রাদারহুড অ্যালায়েন্স ক্রিয়েট হইলো। এদিকে আরাকানের উপর একটা স্টেট আছে, নাম হচ্ছে চীন। সো এই চীন আর্মি আর আরাকান আর্মি মিলে আস্তে আস্তে এই জায়গাটা ক্লিয়ার করতে শুরু করলো। এখন তো আরাকান প্রায় ক্লিয়ার হয়ে গেছে। সো বাংলাদেশের জন্য এখন ক্রাইসিসটা যেখানে, প্রথম ক্রাইসিস হচ্ছে যে কয়েকদিন আগে আমরা শুনলাম যে পররাষ্ট্র উপদেষ্টা বলতেছিল যে 1,80,000 রোহিঙ্গা ফেরত নিবে। তখনই আমি যে কোশ্চেনটা করছিলাম যে ফেরত নিবে কারা, কারণ আরাকান তো এই মুহূর্তে আরাকান আর্মির আন্ডারে, ওইখানে তো মেইনল্যান্ড বার্মা যে আছে তাদের আর্মি নাই, এত বিদ্রোহীদের আন্ডারে, এখন এটা বিদ্রোহীর আন্ডারে। তাহলে এই জায়গায় যারা যাবে তাদের ব্যাপারে ও কিভাবে নেগোশিয়েট করে। সো আরও লেটেস্ট কাহিনী যেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে লেটেস্ট ইউএসের একজন জেনারেল এসে আমাদের এখানে ঘুরে গেছে, এবং ইউএসের একটা অলরেডি বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আছে। তো সব কিছু মিলে হিন্টস করতেছে যে আরাকান আস্তে আস্তে একটা নতুন প্রতিবেশী হতে যাচ্ছে আমাদের, মানে সেপারেটিস্ট এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাট যেটা হয় যে এইটা যেহেতু বেশ ডিপ্লোম্যাটিক্যালি হচ্ছে এবং এই জায়গায় বেশ কিছু সুপার পাওয়ারের ইন্টারেস্ট আছে, যেমন চায়নার একটা বড় ইনভেস্টমেন্ট আছে এই জায়গায়, যেটা আরাকানের ভেতর দিয়ে ওরা এদিক দিয়ে সিতে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতেছে, যেটা হচ্ছে বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ। ইন্ডিয়ার একটা বড় ইনভেস্টমেন্ট আছে কালাদানে, ওরা একটা পোর্ট করতে চাচ্ছে ওদের ত্রিপুরা এবং আসামের সাথে কানেক্ট করার জন্য। সুতরাং এই বড় বড় সুপার পাওয়ার যেগুলো আছে তাদের ইন্টারেস্ট ওখানে আছে, প্লাস হচ্ছে ইউএসের ইন্টারেস্ট আছে। আরাকান আর্মি অলরেডি দখল করে ফেলছে, তাইলে রইল বাকি কি? রইল বাকি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ঘোষণা। এখন এই ইন্ডিপেন্ডেন্স ঘোষণার যে সিনারিও আছে, এই সিনারিওতে আসলে এখন ইন্টারন্যাশনাল যে মাতব্বররা আছে তারা আসলে এখন বার্মার সাথে বসবে এবং এখানে স্বার্থের ভাগাভাগি হবে। বার্মা
অভাবনীয় কিছু অফার করতে পারে এই সিনারিওতে এসে তাদের দেশ টিকায় রাখার জন্য, যেটা এতদিন ধরে সে দেয় নাই। সো ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যাহেড। আর যেইটা সবচেয়ে জটিল আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে রোহিঙ্গা ফিরে যাওয়ার সম্ভাবনা আরও কমে গেছে। আচ্ছা, মানে এটা যেহেতু এখন মানে আরাকান আর্মির আন্ডারে আছে, মানে তখন তো ওখানে হ্যাঁ, কারণ আরাকান আর্মিকে এখন ইন্ডিয়ানরা অলরেডি মানে আরাকান আর্মির সাথে স্ট্রংলি নেগোসিয়েশনে বসে গেছে এবং তাদেরকে লুক্রেটিভ সব অফার দেওয়া শুরু করবে এখন। এবং এই অফারের মেইন কাজই হবে যে তোমরা আর যাই করো বাংলাদেশের সাথে রিলেশন ভালো রাখবে না। তো বাংলাদেশের সাথে রিলেশন ভালো না রাখার জন্য একটাই পয়েন্ট আছে, একটাই পয়েন্ট, ইন্ডিয়ার কথা শুনে আরাকান আর্মি শুধু বলবে আমি একটা রোহিঙ্গা ফেরত নেব না, শেষ। এখন এই মোমেন্টে কি বাংলাদেশের উচিত না আরাকান আর্মির সাথে নেগোশিয়েট করা? নেগোশিয়েট করা উচিত, হয়তো নেগোসিয়েশন চলছেও কিছুটা, বাট বাংলাদেশের এই জায়গাটায় সিচুয়েশনালি আমি দেখলাম যে খুব একটা ডিসঅ্যাডভান্টেজে আছে বাংলাদেশ, যেহেতু রোহিঙ্গারা এখানে আছে। রাইট। রোহিঙ্গাতে এখন স্টেডি ফোকাস রাখতে হবে। আপাতত যারা ক্যাম্পে আছে তাদেরকে ইন্টারন্যাশনাল ত্রাণ সহায়তা নিয়ে যতটা পারা যায় স্টেবল রাখতে হবে। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দিয়ে যদি প্রেশার ক্রিয়েট করতে পারে আরাকান আর্মির উপরে, এবং ইন্ডিয়ান যে প্রেশারটা আছে এই প্রেশারটা যদি রিডিউস করতে পারে, আর চায়নাকে যদি হাতে নিয়ে হেল্প করতে পারে, রাজি করাইতে পারে যে তুমি যদি এই 8 লাখ রোহিঙ্গা ফেরত নাও তার বিনিময়ে তোমাকে চমৎকার কিছু দেওয়া হবে, তাইলে এটা সহজেই সমাধান করা সম্ভব। তখন যেটা হবে, একটা সেফটি করিডোর ক্রিয়েট করা হবে, ওই সেফ করিডোর দিয়ে ওদের দেশে রোহিঙ্গারা ব্যাক করবে এবং ব্যাক করার পরে আরাকান আর্মির তত্ত্বাবধানে ওদেরকে বিভিন্ন জায়গায় সেট করা যাবে। আরাকান আর্মি ব্যাকড বাই হোম, মানে হুইচ কান্ট্রি ইজ ব্যাকিং আরাকান আর্মি? প্রিডমিনেন্টলি বাই চায়না। চায়না তো আবার মায়ানমারের সাথেও ওদের মানে কান্ট্রি যে স্টেট, যেটা স্টেটের সাথেও তো চায়না অ্যালাইন। চায়নার তো হচ্ছে গ্লোবাল সুপার পাওয়ার, তো গ্লোবাল একটা সুপার পাওয়ার হিসেবে তার ইকোনমি এখন ওয়ার্ল্ডের 1 নম্বরে আছে। সে এখন মনে করেন যে একই সাথে আপনার কাছে লাঠি বিক্রি করবে, আবার আপনি যার মাথায় বাড়ি দিবেন তার কাছে ব্যান্ডেজ বিক্রি করে, মানে দুই পাশে বিক্রি করে। আপনি মানে কোনো কান্ট্রির পাশে আপনি চায়নাকে বলতে শুনবেন না যে এই কান্ট্রির জন্য আমরা মানে জান দিয়ে দিব। সে সবার সাথেই এসে আমাদের কাছে কামান বিক্রি করে, মনে করেন সাবমেরিন বিক্রি করে, আবার মিয়ানমারের কাছে বিক্রি করে হচ্ছে এই সাবমেরিন কীভাবে ধ্বংস করা যাবে সেই টেকনোলজি। সো মিয়ানমারের মেইন যে গভর্নমেন্ট আছে তার কাছেও সে অস্ত্র বিক্রি করতেছে, আবার মিয়ানমারের এই যে বিদ্রোহী যারা আছে তাদের কাছেও সে অস্ত্র বিক্রি করে। বাট ওর একটা কোর ইন্টারেস্ট আছে যেটা সে সবসময় ধরে রাখে, সেটা হচ্ছে সে ব্যবসা বোঝে সবচেয়ে বেশি। এই মুহূর্তে মেইনল্যান্ড বার্মায় চায়নার যা বিনিয়োগ আছে তার চেয়ে ইম্পর্টেন্ট বিনিয়োগ হচ্ছে আরাকানে, কারণ সে সি এক্সেস চায় এটার মাধ্যমে, তার কুনমিং থেকে দিক দিয়ে সে নামতে চায়। সুতরাং এই ইন্টারেস্ট তার কাছে প্রায়োরিটি 1। এখন এই প্রায়োরিটি আরাকান যদি আরাকান আর্মির দখলে থাকে, আর আরাকানের ভেতরে যদি আপনার একটা পাইপলাইন থাকে, তাহলে এটা আরাকান আর্মি সেভ করতে পারবে, বার্মিজ আর্মি পারবে না, আত্মাদও কিন্তু পারবে না। তাহলে আপনার ফ্রেন্ডশিপ কার সাথে করা দরকার? আরাকান আর্মির সাথে করা দরকার। ওরা এটাই করতেছে। মানে পৃথিবী অনেকটাই লজিক্যাল। একমাত্র প্যালেস্টাইনে ইসরায়েলের যে আক্রমণটা আছে এখানে আমি কোনো লজিক খুঁজে পাই না। আরেকটা হচ্ছে বাংলাদেশে 15 বছর ধরে শেখ হাসিনার শাসনামল। আমরা খুব অল ইন এ সাডেন দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি চায়নার সাথেও বসলেন, আবার হচ্ছে ভারতের সাথেও বসলেন। অল ইন এ সাডেন এই বিষয়ে যদি আপনি সংক্ষেপ করে কিছু বলেন। দ্যাট ইজ নর্মাল। মানে একটা কান্ট্রির মানে প্রতিবেশী যারা থাকবে, চায়নার সাথে বসার পেছনে কারণ আছে। কারণ হচ্ছে চায়না পৃথিবীর 1 নম্বর ইকোনমি, চায়না পৃথিবীর 3 নম্বর বৃহত্তম আর্মি, এবং চায়নাকে ইগনোর করে এই পৃথিবীতে আপনি ব্যবসা করে টিকতে পারবেন না। ইভেন আপনি যদি বিজনেসও না করেন, আপনি তো চাইনিজ প্রোডাক্ট ছাড়া অনেক ক্ষেত্রে চলতেই পারবেন না। আমি এখন যে মাউথপিসে কথা বলতেছি এটাও হয়তো চাইনিজ। সো এই জন্য আমি বললাম যে চায়না ইজ এভরিওয়্যার। সো চায়নার সাথে যতবার আপনি বসার চান্স পাবেন ইউ শুড সিট। আর আপনি যদি ডক্টর ইউনুসের মতো করে ক্যাপাসিটি নিয়ে বসতে পারেন তাহলে তো ইউ মাস্ট সিট, তাহলে কিছু না কিছু পাওয়ার সুযোগ আছে। ইন্ডিয়ার সাথে
মানে আমাদের বসতে হবে, কারণ ইন্ডিয়া আমাদের রিয়ালিটি, ইন্ডিয়ার সাথে আমাদের সীমান্ত আছে। সো মানে আপনি যেমন ধরেন কিছু কিছু শাশ্বত জিনিস আছে, যেমন আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার অফিসের বস, আর হচ্ছে যার সাথে আপনার সীমান্ত আছে, এগুলো আল্লাহ দিছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়াইফ, ইউ ক্যান চেঞ্জ ইউর কিডস, এরা আপনার কিড, আল্লাহ যেভাবে দিছে এটাই আপনার অ্যাকসেপ্ট করতে হবে। ইউ ক্যানট চেঞ্জ ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইউ ক্যানট চেঞ্জ ইউর প্যারেন্টস। সো এইগুলো হচ্ছে যেইভাবে আসে এটার সাথে আপনাকে অ্যাডজাস্ট করা শিখতে হবে। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, ভারত একটা শক্তিশালী রাষ্ট্র। এই রাষ্ট্রের সাথে আমাদের রিলেশন যেটা হবে, এই রিলেশনটা হবে ন্যায্যতার ভিত্তিতে। ন্যায্যতার ভিত্তিতে আপনি যদি রিলেশন চান, তার মানে আপনি কিন্তু শত্রুতা করবেন, এটা ন্যায্যতা হতে পারে না, আপনার পক্ষ থেকেও এটা ন্যায্যতা হতে পারে না। সুতরাং যেটা করতে হবে, ভারতের সাথে ক্রমাগত ডায়ালগ বজায় রাখতে হবে। ডায়ালগ বজায় রেখেই আমাদেরকে মানে ওই স্ট্র্যাটেজিটা বের করে আনতে হবে যে কোথায় আমরা পরস্পরের প্রতি সম্মান রেখে প্রতিবেশী সুলভভাবে থাকতে পারি। তুমি আমাকে এটা বলে দিও না আমি পেঁয়াজ কই থেকে আনবো, বরং তুমি সুন্দর পেঁয়াজ কম দামে আমাকে দিতে পারবা কিনা সেটা বলো, তাহলে আমি তোমারটা কিনবো কিনা ভেবে দেখতে পারি। তুমি আবদার করতে পারো না যে আমার ভেতর দিয়ে তোমাকে, আমার উঠানের উপর দিয়ে তোমাকে যাইতেই দিতে হবে। তুমি রিকোয়েস্ট করতে পারো, আমি আমার সুযোগ সুবিধা মতো যদি দিতে পারি তাইলে তুমি দাও। তুমি আমাকে, তুমি যেমন আমার উঠানের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে যেতে চাও, আমি তোমার উঠানের ভেতর দিয়ে পাকিস্তান যেতে চাই, দাও, গিভ অ্যান্ড টেক, এই তো।